আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা গণিতের জন্য ম্যারাথন ক্লাস চাচ্ছিলা, তো আমি আসলে সময় করে উঠতে পারছিলাম না, তো নানা ব্যস্ততার কারণে। তো আমি ভাবছিলাম হয়তো ক্লাসটা নিতে পারবো না। তো তোমাদের আসলে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। তো আমরা এইখানে আজকের এই ক্লাসে মূলত প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই একসাথে সমাধান করব, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো কিন্তু এখানে কভার করব। এখানকার প্রশ্নগুলো টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চেষ্টা করবা ক্লাসটা একটু করার, স্পিড বাড়ায় দিয়ে করার, ঠিক আছে। অথবা যদি প্রবলেম হয় তাহলে তোমরা এটা স্লাইডটা দেখতে পারো। স্লাইডটা আমরা কই দিব? স্লাইডটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিব, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবা, টেলিগ্রামে আমরা দিয়ে দিব। তো এটাতে অবশ্যই যুক্ত হয়ে যাবে, এবং এখানে কিন্তু ফ্রি এক্সাম আমরা নিচ্ছি। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তুমি ফ্রি এক্সামও দিতে পারবা। 24 জন্য ফ্রি এক্সাম, সিইও মডেল টেস্ট আমরা কিন্তু নিচ্ছি, ঠিক আছে। মডেল টেস্ট আমরা কিছু নিচ্ছি ফ্রিতে। তো আচ্ছা, কথা না বাড়ে আমরা ক্লাসে শুরু করি। দেখো ক্লাসটা অবশ্যই স্পিড বাড়ায় দেখার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের আসছে, এই যে ফাংশন থেকে যে এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, ফাংশনের টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রশ্নটা হুবহু আসবে না, কিন্তু টাইপটা ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমার জি অফ এক্স দেওয়া আছে 3x - 1 2x + 1 হলে জি অফ এক্স কত, ঠিক আছে। জি অফ এক্স কত, তাহলে এই যে ফাংশনগুলো তোমার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই ভ্যালুটা তোমার এই এক্স এর জায়গায় বসাতে হবে। এখানে যা আছে এখানে কি করবে, এই টাইপের এই প্রশ্ন এখানে এক্স এর জায়গায় বসাবা। তাহলে দেখো আলটিমেটলি আমি দেখো জি অফ এক্স এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যেখানে এক্স আছে সেখানে কি বসাবো, জি অফ এক্স বসাবো। তাহলে কি হচ্ছে দেখো তো, জি অফ এক্স 3 ইন্টু -1 ডিভাইড বাই 2 ইন্টু জি অফ এক্স প্লাস 9, তাই না, প্লাস 9। এবার কত হচ্ছে, জি অফ এক্স কত দেওয়া আছে, দেখো তো জি অফ এক্স দেওয়া আছে এটা না, তাহলে এই ভ্যালুগুলো জি অফ এক্স এর জায়গায় বসাই দিবা। তাহলে দেখো ভ্যালু বসাইলে দেখো 3 ইন্টু কি আসছে, 3x - 1 ডিভাইড বাই 2x প্লাস 9, তাই না। তারপর কি বলতো -1, তারপর ডিভাইড বাই দেখো 2 ইনটু জি অফ এক্স, তাহলে 2 ইনটু জি অফ এক্স এর ভ্যালু কত, এটা না জি অফ এক্স এর ভ্যালু। তাহলে দেখো কি আছে আবার 3x - 1 ডিভাইড বাই 2x প্লাস 9, তারপর দেখো প্লাস 1। তাহলে আমরা ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি জানি যে উপরেরটা গুণ হয়ে যায়, তাই না। তাহলে উপরেরটা গুণ করে দাও। তাহলে যদি গুণ করে দাও দেখো কত হচ্ছে, 9x - 3 ডিভাইড বাই 2x প্লাস 9, তাই না, 2x প্লাস 9 -1, তারপর ডিভাইড বাই দেখো উপরে গুণ করে দাও কি হচ্ছে 6x - 2 ডিভাইড বাই 2x প্লাস 9 প্লাস হচ্ছে 9। তো তোমার এবার কাজ কি বলতো, দেখো এটার নিচে এটার নিচে কি সেম জিনিস না, তাহলে জিনিসে যদি সেম জিনিস থাকে, দেখো ভগ্নাংশের ক্ষেত্রে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, এবং নিচে যদি সেম জিনিস থাকে তাহলে আমরা কিন্তু এটা বাদ দিতে পারি। কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ কি বলতো একই জিনিস কিন্তু নাই, একই জিনিস কিন্তু এখানে আমরা পাচ্ছি না, একই জিনিস কিন্তু পাচ্ছি না, তাই না। কারণ বলতো এখনো কিন্তু আমরা এই যে ইয়াটা করি নাই, কি করি নাই বলতো, লসাগুটা করি নাই। তো আমাদের প্রথম কাজ কি বলতো, লসাগুটা করতে হবে। উপরে তোমার কি করতে হবে, লসাগুটা করতে হবে। তাহলে লসাগু যদি করো তাহলে দেখো 9x - 3 মাইনাস দেখো 2x, হ্যাঁ, তারপর কি -9, এটা হচ্ছে লসাগু হয়ে যায়। এবং দেখো নিচে কিন্তু সেম, এটাও নিচে সেম, তাহলে এটা কিন্তু কাটা যাবে। তাহলে ডিভাইড বাই আমরা কিন্তু আবার উপরে লসাগু করতে পারি, 6x - 2 -2x, সরি এখানে তোমার +2x হবে, যেহেতু +1 আছে, +1 দিয়ে গুণ করে দিলে এখানে +9। তো এবার তোমরা দুইটা কাটাকাটি করো, ক্যালকুলেশন করে দাও, 9x - 2x মানে কত, উপরে থাকলো 7x -3 -9 মানে কত, -12 ডিভাইড বাই 6x - 2 -2x প্লাস, তাহলে দেখো 6x আছে 2x, তার মানে কত 8x আমরা পাবো নিচে। তারপর দেখো -2 + 9, তার মানে এখানে কি পাচ্ছি আমরা, হচ্ছে +7, এই পার্টটা পাচ্ছি। তো এইটাই মূলত আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে একটু কি হিসাবে গরমিল হয়েছে নাকি, 3 দুগুণে 6, আচ্ছা এখানে দেখো আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এখানে 9 হবে, হ্যাঁ এখানে 9 হবে। তো আমরা একটু ভুলে হচ্ছে 1 দিয়ে ফেলছি, তো ক্যালকুলেশনটা গুরুত্বপূর্ণ, এখানে 9 হবে। আচ্ছা সমস্যা নাই, নিচে ঠিক করেছি, উপরেরটা ঠিক আছে, নিচেরটা একটু ভুল হয়েছে, ঠিক আছে। তো নিচে আমাদের কি হবে, নিচে হবে হচ্ছে আমাদের এখানে 9 হবে, হ্যাঁ এখানে 9 হবে। তো 9 দিয়ে যদি গুণ করে দাও তাহলে দেখো কি থাকছে, 9 দুগুণে 18x, ঠিক আছে। তারপর দেখো 9 নং কত হচ্ছে 81, 9 নং কত হচ্ছে 81। তো এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 6x, এখানে 18x, তার মানে কত 24x, তাহলে দেখো -2 আর এখানে দেখো 81, তার মানে কত হচ্ছে বলতো +79 না, +79। তো এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা আমাদের কয় নাম্বার অপশন দেওয়া আছে, দেখো তো 7x - 12 এবারে 24x + 79, এই যে এই নাম্বার রাইট অ্যান্সার। তো এই নাম্বারটাই অপশন। তো এইভাবে তোমাকে যদি বলে তাহলে তোমার কিন্তু এইভাবে বের করতে, অনেক সময় তোমরা দেখবা যে জি ও এফ এটা বের করতে বলবে, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে জি অফ এফ অফ এক্স, ঠিক আছে, জি অফ এফ অফ এক্স। তাহলে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে কি বসাবা, এফ অফ এক্স বসাবা। আবার তোমাকে যদি বলে এফ অফ জি, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে এফ অফ, ঠিক আছে, জি অফ এক্স, এই পার্টটা বোঝায়। সেম প্রসেস, জাস্ট তোমাকে এফ অফ এক্স দেওয়া থাকবে, ওখানে এক্স এর জায়গায় কি বসাবে, এফ অফ এক্স বসাই দিবা। আর এই প্রশ্নে তোমাকে জি অফ এক্স এক জায়গায় বসাই দিয়ে থাকবে, ওখানে এক্স এর জায়গায় কি বসাই দিবা, এফ অফ এক্স বসাই দিবা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো তোমাকে দিবে। তো টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইপটা ইম্পর্টেন্ট, এটা হুবহু আসবে না কিন্তু টাইপটা আসবে। পরবর্তী প্রশ্ন দেখো,
এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে a কিউব মাইনাস 7i3 ইকুয়াল টু 0 তে ইকুয়াল টু হোয়াট, কত বের কর। তাহলে i মানে কি, i3 মানে কি, i3 মানে হচ্ছে 3 ক্রমের একটা কি বলতো অবৈধঘাতী ম্যাট্রিক্স না, সেটা কি বলতো 1 0 0 0 1 0, তারপর দেখো 0 0 1, ঠিক আছে। আর আমাদের এখানে একটা কি দেওয়া আছে দেখো তো, স্কেলার ম্যাট্রিক্স দেওয়া আছে না, স্কেলার ম্যাট্রিক্স যার দেখো কর্ণ বরাবর কি সেম ভক্তি না, তাহলে আমরা কি 2 বের করতে পারি না, তাহলে এখানে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেওয়া যায় তাহলে দেখো 2 কমন নিলাম, তো 2 কমন নিলে কি থাকতেছে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। দেখো তো এই ভ্যালুটা কত হচ্ছে, i3 এর সমান না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2 ইনটু i3, ঠিক আছে। এবার আমরা বলছে a কিউব মাইনাস 7i3, তাহলে তোমাকে a কিউবের মান বের করতে হবে। a কিউব মানে কি, ওই পক্ষে কিউব করে দিবা, তাহলে 2 এর উপর কিউব ইনটু i3 বা অবৈধঘাতী ম্যাট্রিক্সের উপর কিউব, এটার উপর কিউব করলে একই জিনিস পাওয়া যায়, ঠিক আছে। i টু দি পাওয়ার n করলে i পাবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো 8i3 পেলাম। তো আমাদের প্রশ্ন কি বলছে, অতএব তোমাকে বলছে যে a কিউব মাইনাস 2 a কিউব মাইনাস 7i3 এটার ভ্যালু কত। তো আমরা a কিউবের মান কত পাইছি, a কিউবের মান হচ্ছে 8i3, আর আমাদের এর সাথে বিয়োগ করতে হবে 7i3। তাহলে দেখো 8 থেকে 7 বাদলে কত থাকে 1 থাকে না, তাহলে i3। তো এই প্রসেসটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে প্রধান কর্ণ বরাবর যারা থাকবে বা এই স্কেলার ম্যাট্রিক্সের দেখো সেম ভক্তি না, তাহলে আমরা কি করতে পারি, এটা কমন নিতে পারি, এটা কি করতে পারি, কমন নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, যদি y ইকুয়াল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x প্লাস এটা দেওয়া আছে, উপরে কি অসীম পরিমাণ মান দেওয়া আছে, অসীম পরিমাণ মান তোমাকে এরকম দেওয়া আছে, অসীম y ইকুয়াল e টু দি পাওয়ার x প্লাস আবার e টু দি পাওয়ার x, হ্যাঁ, আবার e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে আবার e টু দি পাওয়ার x প্লাস ডট ডট ডট, এবার কি আছে এভাবে অসীম সিরিজ চলে গেল। আচ্ছা, তো এইটার প্রশ্ন আমরা কি করব, উভয় পক্ষে কি নিব, উভয় পক্ষে লন নিব, কি নিব, উভয় পক্ষে লন নিব। তাহলে দেখো এখানে যদি আমি লন নেই, লন y নিলাম, তাহলে এখানেও কি হবে লন নিলাম, তাহলে লন নিলে দেখো e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x, এভাবে কি চলতেই থাকবে। তাহলে এই যে লন e এটার মান কত 1 হয়ে যাবে না, তাহলে এই পাশে তুমি কি পাইলা x প্লাস e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস ডট, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। আর এই পাশে কি পাইলা লন y পাইলা, ঠিক আছে। তাহলে দেখো একটা বিষয়, তো তোমার যে এই পার্টটা এটাই কি তোমার y এর সমান না, দেখো এই পার্টটা কি সেম সিরিজ আসছে না, আবার সেম সিরিজ আসছে না, তাহলে এটা কি আমরা y লিখতে পারি না। তাহলে দেখো এই পাশে আমি কি পাইলাম, এই পাশে পেলাম হচ্ছে ln y এবং এই পাশে পেলাম কত x প্লাস y। তো তোমাকে বের করতে হবে dy বাই dx বা x এর সাপেক্ষে করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো তুমি যদি উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, তাহলে 1 বাই, অর্থাৎ এটা যদি লিখি x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে, x প্লাস y। তাহলে যদি অন্তরীকরণ করে দেই, তাহলে দেখো তো এটাকে আমরা কি ধরছি ln x ধরে অন্তরীকরণ করব, তাহলে যাকে x ধরছি তাহলে ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1 বাই x, তার মানে কি 1 বাই y হবে, যাকে x ধরছি ওটাকে আবার অন্তরীকরণ, তার মানে কি dy dx তুমি পাইলা, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল দেখো x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয় এবং y কে অন্তরীকরণ করলে dy dx। তো আমরা কি করব dy dx এগুলাকে এক সাইডে নিয়ে নিব, ঠিক আছে, এক সাইডে নিয়ে নিব। তাহলে তোমার কি পাচ্ছ, এই পাশে দেখো 1 বাই y dy dx মাইনাস dy dx, এটা ইকুয়াল কত হচ্ছে 1। তাহলে তুমি যদি এই পাশে দেখো dy dx এর মান বের করতে হবে, তাহলে dy dx কমন নিলা, তাহলে তোমার পাচ্ছ কত 1 বাই y মাইনাস 1 ইকুয়াল 1। তাহলে দেখো এখানে লসাগু করলে কি হচ্ছে, এখানে লসাগু করলে dy dx লসাগু করলে তুমি পাচ্ছ কিন্তু আলটিমেটলি হচ্ছে y 1 মাইনাস y ইকুয়াল কিন্তু মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে অতএব দেখো dy dx এর মানটা কত হচ্ছে dy dx, এটা ভ্যালু কত হচ্ছে, এটা যদি ওইবার উল্টায় দাও তাহলে কি হচ্ছে y ডিভাইড বাই 1 মাইনাস y, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বা তুমি যদি এই টাইপের প্রশ্ন দেখো না, ওইটার অ্যানসার কিন্তু এই যে y ডিভাইড বাই 1 প্লাস i, মানে সেম এরকম প্রসেস দেখলে এটা উত্তর দেখেই বলতে পারবা যে y ডিভাইড বাই 1 প্লাস i 1 মাইনাস y, ঠিক আছে। তো এই প্রশ্নগুলোর অ্যানসার প্রায় সেম হয়, এই প্রশ্নগুলোর অ্যানসার প্রায় সেম হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এককের কাল্পনিক মূল যদি ওমেগা হয়, তাহলে এককের কাল্পনিক মূল ওমেগা হলে তোমাকে বুঝতে হবে যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার মানে কত, এটার মানে 0, ঠিক আছে। আবার হচ্ছে ওমেগা কিউব, এটার মান কত 1। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে নির্ণায়ক দেওয়া আছে, থেকে বলছে নির্ণায়ক, তো এই নির্ণায়কের ভ্যালু যে 0, নির্ণায়কের ভ্যালু কত দেওয়া আছে, নির্ণায়কের ভ্যালু কিন্তু 0 দেওয়া আছে, ঠিক আছে। এর সমাধানটা কত, এর সমাধানটা কত, তাহলে দেখো আমাদের এখানে প্রথম যে কলাম, দেখো আমি যদি এই যে এখানে 1 আছে, এখানে ওমেগা, একটা ওমেগা স্কয়ার, আমরা কি বলছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে তুমি যদি এইটা এটার এটা গুণ করতে যোগ করতে পারো, তাহলে কিন্তু এই পাশে 0 চলে আসে, তাই না। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কি করে দেব বলো তো, যোগ করে দেব কি কোনগুলাই, যে কলাম বরাবর সবগুলো। তাহলে c1 ড্যাশ ইকুয়াল আমরা c1 প্লাস c2 প্লাস c3, এই কাজটা করব কেন, কারণ আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত 0। দেখো এই যে ওমেগা, এটা ওমেগা স্কয়ার 1, তাহলে সবগুলো যোগ করলে কিন্তু আলটিমেটলি একপাশে 0 চলে আসে। তাহলে দেখো এখানে কি হচ্ছে x প্লাস 1, উপরে হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, এটা কি প্রথম কলামে, দেন হচ্ছে দ্বিতীয় প্রথম সারি প্রথম কলাম, এবার কি দ্বিতীয় সারিতে চলে আসো, দেখো কি আছে ওমেগা প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস দেখো 1, তারপর নিচে দেখো আসছে কি সেম প্রসেস আমরা আগাবো, x প্লাস ওমেগা স্কয়ার সাজাই লিখলাম আর কি, ঠিক আছে 1 প্লাস ওমেগা।
আর এখানে যা ছিল তাই, তাহলে এগুলো তোমরা চেঞ্জ করে নেই, x প্লাস ওমেগা স্কোয়ার 1, তো দেখো ওমেগা স্কোয়ার এখানে 1 থাকলো, এখানে কত থাকলো x প্লাস ওমেগা, ঠিক আছে। তাহলে এইটার মান কত দিয়েছে, এটার মান তোমাকে বলছে 0। তাহলে দেখো এই যে এই পাশে এইটার মান 0, এটার মান 0, এটার মান 0, তাহলে এই পাশে শুধুমাত্র x পড়ে থাকবে। তাহলে দেখো শুধু থাকলো এখানে x থাকলো, এখানে x থাকলো এবং কি এখানে x থাকলো, তারপরে কি দেখো তো ওমেগা, তারপর হচ্ছে x প্লাস ওমেগা স্কোয়ার, তারপরে দেখো এখানে কি থাকলো 1, তারপর দেখো এখানে কি থাকলো ওমেগা স্কোয়ার, তারপর থাকলো এটা 1, তারপর থাকলো এটা x প্লাস ওমেগা, ঠিক আছে। তো এইটা আমি কি করলাম, এটা ইকুয়াল 0। তো তুমি চাইলে কি এখানে x কমন নিতে পারো, যদি x কমন নাও, তাহলে যদি x কমন নাও, তো আমি যদি x কমন নিই তাহলে x কমন নিলে কি থাকছে দেখো তো 1 1 1, তারপর দেখো ওমেগা x প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, তারপর 1, তারপর দেখো এখানে কত হলো ওমেগা স্কোয়ার 1, তারপর দেখো x প্লাস ওমেগা, এটা ইকুয়াল কত 0। তো তুমি বের করতে হবে তোমাকে x এর ভ্যালু, তুমি চাইলে এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে x এর একটা মান কি আসে, x এর একটা মান কিন্তু 0 আসে, x এর একটা মান কিন্তু 0 আসে। এটা তুমি উপর পক্ষান্তর করলে কিন্তু, কারণ এটা নির্ণায়ক, এর কি মান আছে, তো মানকে তুমি 0 দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে 0 কে কিছু দিয়ে ভাগ করলে কি ওটা 0ই চলে আসে, তাই না। তাহলে এটার অ্যান্সার কত 0। তাহলে অপশনে কিন্তু আমাদের একটা 0 ছিল, অপশনে কিন্তু অ্যান্সার এটাই ছিল, অপশনে কিন্তু অ্যান্সার ছিল 0। তাহলে এইভাবে অপশন টেস্ট করে আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন সলভ করতে পারি। আর তোমাদের কাছে তো ক্যালকুলেটর ইউজ করা আছে, তো ক্যালকুলেটর দিয়ে কিন্তু সহজেই নির্ণায়কের মানগুলা বের করতে পারবা। পরবর্তী প্রশ্ন আসো, 1 প্লাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু যদি 2 প্লাস 4i হয় তাহলে 5x এর মান কত। তো এই টাইপের প্রশ্ন তোমাকে বলবে যে a প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যেতে, ঠিক আছে, এই ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে, এই ফর্মে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। তাহলে এই টাইপের ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে হবে, দেখো আমাদের কি দেওয়া আছে 1 প্লাস আই দেওয়া আছে না, ইন্টু কি বলছে এক্স প্লাস আই ওয়াই, এটা আছে। তো এটা ইকুয়াল কত বলছে 2 প্লাস, দেখো কি বলছে 2 প্লাস 3i, 2 প্লাস হচ্ছে 4i, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কি এই পার্টটা শুধু রাখবো, কারণ আমাদের কি x এর ভ্যালু বের করতে হবে, তাহলে এই পাশে শুধু x এর মানটা রাখবো বা এই পার্টটা রাখবো, বাকিটা পক্ষান্তর করে দেবো। তাহলে দেখো এখানে আমাদের কি থাকলো x প্লাস আই ওয়াই ইকুয়াল, দেখো কি থাকলো উপরে থাকলো 2 প্লাস 4i ডিভাইড বাই 1 প্লাস i। তোমাদের এই যে এই পাশে যে আমাদের ডান পাশে যে আমি দুইটা একটা ভগ্নাংশ পেলাম, তো এই ভগ্নাংশটা কি করতে হবে, এই যে এটাকে আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের a প্লাস আইবি এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে আমরা তুলনা করে কিন্তু ভ্যালুটা বের করব, ঠিক আছে, তুলনা করে ভ্যালু বের করব। তাহলে যদি a প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যেতে বলে, তাহলে তোমার নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে। অনুবন্ধী জিনিসটা কি, অনুবন্ধী মানে হচ্ছে দেখো 1 প্লাস আই আছে না, তাহলে এটার অনুবন্ধী হবে i এর সহগ চেঞ্জ, তার মানে 1 মাইনাস আই। সেম জিনিস দিয়ে উভয় পক্ষে গুণ করে দিব, তাহলে 2 প্লাস দেখো 4i হইলো, তার সাথে কি আছে 1 মাইনাস i, এটা আমরা গুণ করছি, ঠিক আছে। তাহলে গুণ করলে দেখো আমরা কি হচ্ছে, গুণ করলে নিচে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে কি পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 স্কয়ার i এর উপর স্কয়ার, ঠিক আছে, i এর উপর স্কয়ার মানে কত -1, i এর উপর স্কয়ার করলে -1 হয়। তো এখান থেকে আমাদের কি a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, দেখো i এর সহগ কত, i এর সহগ কত 1 না, তাহলে এটাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে তুমি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কি 2 পাবা না, 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, ঠিক আছে, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ এই যেভাবে a প্লাস আইবি ইনটু a মাইনাস আইবি, এটা ইকুয়াল তুমি লিখতে পারো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। এই শর্টকাটে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো 1 প্লাস i স্কয়ার, তাহলে উপরে কি থাকলো 2 দিয়ে গুণ করে দাও, 2 কে 2 মাইনাস হচ্ছে 2i, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে হয়ে গেল, তো 4i দিয়ে গুণ করে দাও, 4i প্লাস 4i, তারপর দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস i ইনটু i, তাহলে i ইনটু i গুণ করলে কি i স্কয়ার, আর i স্কয়ারের মান কত বলো তো, i স্কয়ার মান হচ্ছে -1। তার মানে তুমি যখন নিলো 4 একে 4 আর i ইনটু i মানে কত, i স্কয়ার মানে কত মাইনাস, তাহলে প্রথমে একটা মাইনাস ছিল, মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে তুমি প্লাস হচ্ছে 4 পাইলা, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো উপরে 4 আর 2 যোগ করলে কত 6 হচ্ছে না, উপরে থাকলো 6 আর নিচে দেখো 4 আর এখানে 2, তার মানে কত এখানে প্লাস 2i, ঠিক আছে, প্লাস 2i ডিভাইড বাই তুমি 2 পাইলা। তো এরকম আসলে কি করবে, আংশিক ভগ্নাংশ প্রকাশ করে দিবা। তাহলে এখানে কি লেখা যায় 6/2 যোগ 2i ডিভাইড বাই 2, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে 3 প্লাস হচ্ছে কি বলতো i। তাহলে এটা কি হয়ে গেল আমাদের x প্লাস i, এই ফরম্যাটে কিন্তু চলে আসলো। তাহলে এটা এই তুলনা করো, তাহলে বাস্তব পার্ট বাস্তব পার্ট, অবাস্তব পার্ট অবাস্তব পার্ট, তাহলে এটা তুলনা করে পাই, দেখো x ইকুয়াল কত হবে 3 এবং y ইকুয়াল কত হবে, y ইকুয়াল হবে 1। তোমাকে বের করতে বলছি 5x, তাহলে 5x মানে কি 5x মানে কি 5 ইনটু 1, তার মানে কত বলতো 5, তাহলে অ্যান্সার কত হবে 5। তাহলে আমাদের এখানে সরি 5x মানে কি x এর মান হচ্ছে 3, তাহলে 5 গুণন 3 মানে কত 15, তাহলে 15 হচ্ছে অ্যান্সার ডি নাম্বারটা। তো এইভাবে কিন্তু প্রশ্নটা তোমাকে দিবে, ঠিক আছে। তো তোমাকে এখানে কিন্তু a প্লাস আইবি ফরম্যাটে দিতে পারতো, এখানে বলতো যে এই যে এরকম একটা 2 প্লাস 4i 1 প্লাস i দেওয়া আছে, তো এটাকে a প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যাও। তখন তুমি কি করতা, নিচে যেটা আছে ওইটার অনুবন্ধী দিয়ে উভয়পক্ষে গুণ করে দিয়ে এরকম একটা জটিল সংখ্যা পাইতা, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে i এর সহগ কি, i এর সহগটা হচ্ছে b, ঠিক আছে। তখন তোমাকে
a এর মান চাইতো, b এর মান চাইতো, এরকম টাইপেও কিন্তু প্রশ্ন আসছে, তোমরা করবো, ঠিক আছে। পরবর্তী দেখো এখানে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে a স্কয়ার প্লাস 3a মাইনাস এটা ইকুয়াল কত হবে। তো যখন তোমাকে এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে তো তুমি চেষ্টা করবা যেটা কি ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণের সমান হচ্ছে কিনা। তো ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণের শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ, যখনই একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং এরকম সমীকরণ দেওয়া থাকবে তখন দেখবা যে ম্যাট্রিক্সের দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। এটা সমীকরণ কিভাবে বের করে, a স্কয়ার মাইনাস ট্রেস অফ a প্লাস মডুলাস অফ a ইনটু i এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালুটা হয়ে যাবে 0। তো তোমাকে যদি বলে যে এখানে একটা ম্যাট্রিক্স তোমাকে এরকম বার করলো, তো এই যে এখানে যে সমীকরণ পাবা ওই সমীকরণের মানটা কত, 0। তাহলে তুমি এখানে এই ম্যাট্রিক্সের এই সমীকরণটা বের করে দেখবা যে এটার সমান হচ্ছে কিনা। যদি এটার সমান হয় তাহলে এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল 0 হবে, তার মানে এটা কি হবে যাবে, শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আমি চেক করবো যে এটার সাথে এটা দ্বিঘাত সমীকরণ হয় কিনা বা এই যে এই রুলসে হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে আমরা কি a স্কয়ার লিখলাম, তাহলে a স্কয়ার মাইনাস ট্রেস মানে কি বলতো, এটার যোগফল না, তাহলে -4 + 1 মানে কত, -3। তাহলে -3 পাইলাম হচ্ছে ট্রেস, তার সাথে কি হবে a গুণ হবে, তারপরে মোড অফ a তার মানে এটার মান, তাহলে প্রধান কর্ণ বরাবর আর গৌণ কর্ণ গুণফলের বিয়োগফল। তাহলে দেখো মোড অফ a কত আসলো, মোড অফ a দেখো -4 3 দুগুণে 6 -6 তার মানে কত, -10। তাহলে দেখো এখানে কত পেলাম, এর মান কত হলো -10 ইনটু i ইকুয়াল কত হবে, 0 হওয়ার কথা। দেখো এটার ভ্যালু কত আসছে, a স্কয়ার প্লাস 3i মাইনাস 10i। দেখো তো আমার যে সমীকরণ দেওয়া আছে ওইটা এটা সমান কিনা, আচ্ছা এখানে a হবে, এটা সমান কিনা বলতো, এটা সমান কিনা, তাহলে অবশ্যই সমান। তাহলে এটা যদি সমান হয় তাহলে এইটার মান যদি 0 হয় তাহলে অবশ্যই এটার মানও 0। তাহলে এই যে এইটা কি নির্দেশ করে, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স নির্দেশ করে, এটা একটা ম্যাট্রিক্স নির্দেশ করে। তো এটা কি ম্যাট্রিক্স, এই যে শূন্য আছে না, তাহলে এটা কি হবে, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স, একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে অ্যানসার কি হবে, শূন্য ম্যাট্রিক্স। তো এই টাইপের প্রশ্ন তোমাকে অনেক সময় বলবে, দেখো তোমাকে একটা সমীকরণ এভাবে দিয়ে দিল, বললো যে a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার প্লাস হচ্ছে x ইনটু a মাইনাস হচ্ছে 10i ইকুয়াল 0 হলে তোমাকে বলবে যে হলে x ইকুয়াল হোয়াট। তো তুমি তখন কি করবা, যেরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে কি এই যে এই সমীকরণের সাথে কম্পেয়ার করবা যে a স্কয়ার মাইনাস ট্রেস অফ a প্লাস মডুলাস অফ a ইনটু i ইকুয়াল 0 এরকম একটা মান আমি পাবো। তাহলে ওইটার সাথে এটা কল্পনা করে দেখবা যে এক্সটা আসলে কি, এক্সটা কি নির্দেশ করেছে, এক্সটা কিন্তু আমাদের ট্রেস নির্দেশ করছে, তাই না, ট্রেস সামনে কি হবে, মাইনাস ট্রেস নির্দেশ করছে, কারণ সূত্র কি a স্কয়ার মাইনাস x হবে, মাইনাস ট্রেস। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা কি, এক্সটা কি করছে, এর সহগ কি, এর সহগ হচ্ছে ট্রেস, যেহেতু সামনে প্লাস তাহলে কি হবে, এটা মাইনাস ট্রেস হবে, বুঝতেছো। তাহলে যখন তোমাকে এরকম সমীকরণ দেওয়া থাকবে তখনই কি তুমি এই যে দ্বিঘাত সমীকরণ এটার সাথে তুলনা করবা, তুলনা করে যদি মানটা এই সেম আসে তাহলে অবশ্যই এর মান কি হবে, এটার মান হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটার সমীকরণ আর এটার সাথে কিন্তু মিলে গেছে, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে অবশ্যই এটার মান কি 0 হয়ে যাবে, অ্যানসার কি শূন্য ম্যাট্রিক্স। এটা কি ইজি জিনিস, সূত্র জানলেই ইজি। তারপর দেখো বলছে x স্কয়ার প্লাস a1x প্লাস b1 ইকুয়াল যদি 0 হয় এবং x স্কয়ার প্লাস b1x প্লাস a1 ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ দুইটা সমীকরণ তোমাকে দেওয়া আছে যে x স্কয়ার প্লাস হচ্ছে a1x প্লাস হচ্ছে b1 ইকুয়াল কত 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ তোমাকে বলছে যে x স্কয়ার প্লাস হচ্ছে b1x প্লাস হচ্ছে a1 ইকুয়াল কত 0। তো ঘটনা হলো দেখো এটা কি আছে, একটা সাধারণ মূল আছে, একটা সাধারণ মানে কি যে এটারও একটা সাধারণ মূল আছে x, এটার একটা সাধারণ মূল x, তাহলে x ইকুয়াল কত হবে, x ইকুয়াল টু x, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, x এর এক্সাক্ট ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে যদি x এর মানটা বের করতে চাও তাহলে আমরা কি করব, এই দুইটা কি করে দেব, বিয়োগ করে দেব, এই দুইটা কি করে দেব, মনে করো বিয়োগ করে দিলাম, এই দুইটা কি করলাম, বিয়োগ করলাম, তাহলে কিন্তু একটা মান আমি পাবো। দেখো x থেকে কাটা যাবে তাহলে x এর একটা ভ্যালু কিন্তু আমি পাবো, তাহলে এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে বিয়োগ করলে দেখো x স্কয়ার কাটা, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, x যদি কমন নাও তাহলে দেখো এখানে পাচ্ছ a1 মাইনাস b1, তাই না, দেখো এখানেও x আছে এখানেও, তাহলে x কমন নেওয়া যায়। তারপর দেখো এখানে কি পাচ্ছ b1 মাইনাস a1 না, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পাচ্ছি, এখানে আমরা কিন্তু প্লাস দিয়ে লিখতে পারি, প্লাস দিয়ে তুমি কিন্তু চাইলে যে b1 মাইনাস a1 এটা লিখতে পারো ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় না যে a1 মাইনাস হচ্ছে b1 ইনটু x ইকুয়াল কত, এই পাশে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে দেখো কি হয়, চিহ্ন পরিবর্তন না, তাহলে চিহ্ন যদি পরিবর্তন তাহলে কিন্তু আমরা এটা a1 মাইনাস b1 এটা লিখতে পারি। দেখো এই সামনে কি মাইনাস চলে আসে না, তো মাইনাস কমন নিলে a1 মাইনাস b1 এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এই পাশে যা এই পাশে তা, তাহলে সেম জিনিস, তাহলে x এই পাশে ভাগ করলে কি হয়ে যাবে, x ইকুয়াল তুমি 1 পেয়ে যাবা, x ইকুয়াল কি হয়ে যাবে 1 পেয়ে যাবা। তো x ইকুয়াল তুমি যখন 1 পেয়ে গেছো তার মানে তুমি একটা কিন্তু মূল পেয়ে গেছো, তাহলে এটাই কিন্তু আমাদের সাধারণ মূল, এটাই কিন্তু আমাদের সাধারণ মূল। তাহলে সাধারণ মূল যেটা পাইছো এই সাধারণ মূলটা কি করবে, এই দুইটা সমীকরণকে সিদ্ধ করবে, এই দুইটা সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে তুমি x ইকুয়াল টু 1 যে কোনো একটা সমীকরণে বসাও, x ইকুয়াল টু 1 1 নং এ বসায় দাও, 1 নং এ বসায় দাও,
1 নং এ বসাই দাও। তাহলে যদি বসাই দাও তাহলে দেখো এখানে কি হচ্ছে, বসাইলে আমরা দেখো এখানে মানটা পাচ্ছি 1 স্কয়ার প্লাস a1 ইনটু 1 প্লাস দেখো b1 ইকুয়াল কত 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 1 প্লাস হচ্ছে a1 প্লাস হচ্ছে b1 ইকুয়াল কিন্তু 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম যে a1 প্লাস হচ্ছে b1 ইকুয়াল কত হলো -1। তো এইভাবে কিন্তু আমাদের শর্তটা পেয়ে গেল। তাহলে দেখো a1 প্লাস b1 এর মান বের করতে বলছি, তাহলে a1 প্লাস b1 এর মান কত -1। তো তোমাকে যদি সাধারণ মূলের কথা বলে, তো সাধারণ মূল তুমি চাইলে যে কোনো একটা জিনিস ধরে আলফা ইকুয়াল ধরে x ইকুয়াল তুমি আলফা ধরতে পারতা। তো আলফা ধরে দুইটা কি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তুমি কিন্তু যে আলফার মানটা পাবো ওই আলফার মানটা যে কোনো একটা সমীকরণকে সিদ্ধ করে, এটাকে করে এটাকে করে। তো তুমি x এর মান এখানে বসালো একই মান পাইতা, এখানে বসালো সেম মানই পাইতা। দেখো এটাতে বসালো কিন্তু ওই b প্লাস বা a1 প্লাস b1 এটা ইকুয়াল টু কিন্তু -1ই আসতো, ঠিক আছে। তো এইভাবে সাধারণ মূলের ম্যাথগুলো আমরা করব। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 3, -1 এবং 4, -2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা x অক্ষের সাথে কত কোণ তৈরি করে। তো ভাই x অক্ষের সাথে কোণ মানে কি, সেটা হচ্ছে ঢাল, এবং ঢাল মানে কত বলতো tan থিটা, ঢাল মানেই tan থিটা, ঠিক আছে। তাহলে আমাদের ঢাল বের করার সূত্র কি, ঢাল এটা সমান কি বলতো y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইড বাই x2 মাইনাস হচ্ছে x1। আবার m এর পরিবর্তে কি লিখতে পারি, m এর পরিবর্তে আমরা tan থিটা লিখতে পারি, কারণ এটাই কি থিটাটাই হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে y2 মানে কি -2 না, তাহলে দেখো -2 মাইনাস y1 তার মানে -1 ডিভাইড বাই x2 মানে কত 4, দেখো 4 মাইনাস হচ্ছে 3, তাহলে উপরে কি থাকলো মাইনাস আছে প্লাস হয়ে গেল -2, তার মানে উপরে থাকলো শুধু -1 আর নিচে থাকলো শুধু 1। তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে tan থিটা এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু কিন্তু -1 আসছে। তাহলে অতএব থিটার মানটা তোমার কত আসবে বলো তো, tan ইনভার্স -1। তো ক্যালকুলেটর চাপবা দেখবা যে এটা आंसर কত -40 ডিগ্রি আসে এবং 135 ডিগ্রি আসে, ঠিক আছে। তো আমাদের অপশনে দেখো -40 ডিগ্রি নাই, আছে কত 135 ডিগ্রি আছে। তো 135 ডিগ্রি এটা হবে আমাদের आंसर, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসে। তো অনেক সময় তোমাকে এই যে কম্পেয়ার করতে বলবে যে y প্লাস mx এটা একটা সমীকরণ আসতে পারে, অথবা y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে। এরকম বললো যে y ইকুয়াল টু √3x, হ্যাঁ প্লাস হচ্ছে 1, বললো যে এটার মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু হোয়াট বা x এর ধনাত্মকের সাথে উৎপন্ন। তাহলে এই যে x এর সাথে যেটা আছে এটাই কি m না, এটাই কিন্তু m। তাহলে তোমাকে tan থিটা এটা সমান কত, এটা সমান কিন্তু √3 দেওয়া থাকবে। তাহলে থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু কিন্তু 60 ডিগ্রি। তো এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাকে দিতে পারে, ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন তোমার দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, 16 বর্গ একক ক্ষেত্রফল কত, 16 বর্গ একক ক্ষেত্রফলের একটি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহের স্থানাঙ্ক দেওয়া আছে। তো একটা ত্রিভুজের 3টা শীর্ষ স্থানাঙ্ক দেওয়া আছে এবং তাদের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, এবং দেখো একটা শীর্ষের মধ্যে একটা অজানা মান আছে a, এর মান কত, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, 3টা শীর্ষ দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 3টা শীর্ষ থেকে ক্ষেত্রফল কিভাবে বের করা আছে ওই শর্তটা অ্যাপ্লাই করে আমাদের কি অজানা মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল বের করার শর্ত আমরা কি জানি, ইজিলি আমরা বের করতে পারবো হাফ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম স্থানাঙ্ক দেখো কত -4। এখন ঘটনা হচ্ছে দেখো এই বিন্দুটা একটু বসানোর আগে একটু আমাদের সচেতন থাকতে হবে। সচেতনটা কিভাবে থাকতে হবে, যে বিন্দুটা আলটিমেটলি তুমি কোন দিক থেকে বসাবা, ঠিক আছে। এটা একটু তোমার যদি বিন্দুটা বসানোর চেষ্টা করো তাহলে একটু মাথায় ইয়ে হবে। দেখো এখানে -4 6 আছে, -1 -2 আছে, দেখো a, -2 আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলা কি নেগেটিভ। তো x অক্ষের ধনাত্মক দিকে আমি চিত্র একটু আঁকানোর চেষ্টা করে, দেখো এখানে কি আছে -4 প্লাস 6, তাহলে -4 মানে কি বলতো এই সাইডে না, তাহলে এদিকে -4 গেল, উপরের দিকে 6, তাহলে এখানে একটা বিন্দু আমি পাবো। তারপর দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের a বিন্দু। তারপর দেখো এটা b বিন্দু কোথায় আছে, -1 -2, তার মানে দেখো এটা কি -1 -2, তার মানে এখানে মনে করো একটা বিন্দু আছে, ঠিক আছে, এটা b বিন্দু, ঠিক আছে। তারপর দেখো a, -2, তাহলে -2 মানে কি নিচের দিকে, তাহলে এদিকে একটা বিন্দু হবে, বা এই যে এখানে হয়তো বা হতে পারে, অথবা এখানেও হতে পারে, ঠিক আছে, এখানেও হতে পারে, আমি জানি না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু বের করি, চলো। তাহলে আমরা কি অজানা মান আমাদের a b c দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ ইনটু প্রথমে কি -4, 6 নিব, তারপর পরের স্থানাঙ্ক কি -1 -2 নিব, তারপর এটা দেখো কি আছে a, -2 এটা নিব, দেন শেষে যেটা আছে ওটা দিয়ে আবার বাউন্ডারি দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল কত দেওয়া আছে, এটা ইকুয়াল দেখো 16 দেওয়া আছে, এটা কত ক্ষেত্রফল কত 16 দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি চাইলে 2 দিয়ে গুণ করে দিতে পারো। তাহলে আমরা কি করব, এই যে এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব, দেখো এই যে কর্ণ বরাবর যারা আছে এই দুইটা গুণ, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে দেব, ঠিক আছে। তাহলে দেখো এখানে থাকলো হাফ, ঠিক আছে। তাহলে এই যে মডুলাস আমরা দিয়ে দিলাম, তাহলে গুণ করে যোগ করে ফেলবো। তাহলে -2 -4 -2 গুণ করলে কত থাকে +8। তারপর দেখো -1 -2 গুণ করলে থাকে +2, তাহলে এখানে যোগ 2। তারপর দেখো a আর 6 গুণ করলে কি থাকে 6a, ঠিক আছে, এটা গেল। এবার মাইনাস, এবার নিচে থেকে উপরে যাবা, তাহলে এটার সাথে এটা গুণ করবা,
এটার সাথে এটা গুণ করবা এবং এটার সাথে এটা গুণ করবা, গুণ করে ফেলো। 6 আর -1 গুণ করলে কত থাকে -6, -2 আর a গুণ করলে কত থাকে -2a। তারপর দেখো -2 আর -4 গুণ করলে -1 হচ্ছে +8। ঠিক আছে, এইভাবে ভ্যালু পেয়ে গেলাম ইকুয়াল কত 16। তো তুমি চাইলে 2 দিয়ে গুণ করে দাও ওই পাশে, তাহলে দেখো গুণ করলে আমরা মডুলাসটা রাখলাম এখনো, তাহলে দেখো এখানে কি থাকতেছে 8 যোগ 2 মানে 10। এখানে দেখো এখানে আছে 6a হবে, এখানে একটা a হবে। ঠিক আছে, তাহলে 8 যোগ হচ্ছে 2 তার মানে কত, এখানে থাকলো 10 যোগ হচ্ছে 6a, তারপর দেখো মাইনাস, এখানে দেখো -6 এখানে +8 তার মানে কত, এখানে +2 সামনে আছে মাইনাস, তার মানে এখানে কি হবে -2 হয়ে যাবে। আর এখানে দেখো -2a মাইনাস মানে কি যাবে প্লাস, প্লাস হচ্ছে 2a, তাহলে এখানে কি থাকলো, এটা ইকুয়াল কত হলো 32। তো তুমি যখন এই যে মডুলাসটা তুলে দিবা, মডুলাস যখন তুলে দিবা তখন কি এই যে 32 এই পাশে কি প্লাস মাইনাস চলে আসবে। ঠিক আছে, কারণ আমরা জানি না যে এর মানটা পজিটিভ না নেগেটিভ, তাহলে যখন মডুলাস উঠাই দিব তখন কি এই পাশে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে দেখো 10 - 2 মানে কত, এখানে থাকলো 8 আর এখানে থাকলো কত 6 আর 2 যোগ করলে কত থাকে 8, 8a আর এখানে কত +-32। তো অ্যানসার তোমার দুইটা হতে পারে, একটা প্লাস দিয়ে পাবা, একটা মাইনাস ধরে পাবা। ঠিক আছে, তাহলে এখন এখন কি হবে দেখো 8a, এই 8a এটা সমান তুমি কত পাবো, বা 8 এটা সমান কত পাইতে পারো দেখো -32। ঠিক আছে, -32 -8। তো এখানে তুমি দুইটা ভ্যালু পাবা, আচ্ছা মাইনাস ধরে দেখো 8a এটা ইকুয়াল তুমি +32 -8 ধরে একটা মান পাবো, অতএব a এটা সমান কত দেখো 32 থেকে 8 বাদলে কত থাকে 24 থাকে, তাহলে 3 8 কত 24, তাহলে এর মান তুমি 3 পাইলা। এবং তুমি এখানে 8a ইকুয়াল কত -32 -8, তাহলে এখানে কত -40 হইলো, তাহলে দেখো a এটা সমান কত পাবো -5। তো তোমার দুইটা উত্তর হবে, একটা শুধু +3 একটা কি -5। তো দেখো উত্তর আমাদের -3 এবং 3 দেওয়া আছে, তো আমাদের এখানে 5 দেওয়া নেই, তাহলে অ্যানসার কত হবে 3, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো তোমাকে দিবে, এই প্রশ্নগুলো তোমাকে দিবে, তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিবে আর স্থানাঙ্ক দিয়ে দিবে, বলবে যে আবার অজানা রাশিটার মান বের করো। তাহলে তুমি ক্ষেত্রফল তো জানো, তো ক্ষেত্রফলের সূত্র বসাই দিবা, বসাই দিয়ে কিন্তু ক্যালকুলেশন করলে অজানা রাশির মানটা পেয়ে যাবে। তো টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, টাইপটা ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল বের করার সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবার দেখো কে এর মান কত হলে এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা পরপর কি হবে লম্ব হবে, লম্ব হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হলে তুমি ডাইরেক্ট লিখতে পারো যে এদের ঢাল, এদের যে ঢাল, এই ঢাল দ্বয়ের গুণফল কি হবে, ঢাল দ্বয়ের গুণফল হবে -1। ঠিক আছে, অথবা আমরা এখানে শর্টকাট ইউজ করবো, একটা এটা এখান থেকে যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে a1 * a2 প্লাস হচ্ছে b1 * b2 ইকুয়াল কত, এটা ইকুয়াল 0। তো এই সূত্র অ্যাপ্লাই করে তুমি কিন্তু করতে পারো। তাহলে a1টা কি, a1টা হচ্ছে প্রথমটার x এর সহগ, তাহলে এখানে কত 2 গুণন a2 কত, এখানে x এর সহগ কত 3 প্লাস b1 কত, b1 কত দেখো এখানে y এর সহগ কত -1 ইনটু b2 কত, এখানে y এর সহগ কত k, এটা ইকুয়াল কত হবে, এটা ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এই পাশে আমরা কি পেলাম, এই পাশে 6 পেলাম, এখানে দেখো -k ইকুয়াল কত 0। তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারো যে k এর মান কত, k এর মান হবে 6, k এর মান হবে 6। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লম্ব হলে, এটা হচ্ছে লম্ব হলে। আবার তোমাকে অনেক সময় সমান্তরাল হওয়ার শর্ত বলতে পারে। ঠিক আছে, সমান্তরাল যদি বলে সমান্তরাল, সমান্তরাল হলে, তো সমান্তরাল হলে তুমি কি বলতে পারো যে ঢালগুলা কি হবে, ঢালগুলা সমান হবে। অথবা তুমি a1 / a2 এটা ইকুয়াল কি লিখতে পারো a2 / b2, এটা 1 হবে। a1 / b1 ইকুয়াল কত b2 / a2 বাই হচ্ছে b2। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো x² প্লাস এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তো দুইটা বৃত্তের সাধারণ যায়, দুইটা বৃত্তের কি বলছে সাধারণ যায়। তাহলে s1 যদি একটা বৃত্ত হয় এবং s2 যদি একটা বৃত্ত হয়, তাহলে এদের দুইটা বিয়োগফল, এটাই হচ্ছে সাধারণ যায়, এটাই হচ্ছে সাধারণ যায়, এটাই হচ্ছে সাধারণ যায়। ঠিক আছে, তো এটা আমাদের কি s1 এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের s2, দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো, সাধারণ যায় সূত্র সমীকরণ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ প্রথম সমীকরণটা কি পাচ্ছে, x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে 2x, হ্যাঁ, তারপর দেখো প্লাস হচ্ছে 3y প্লাস 11 মাইনাস x² মাইনাস y² মাইনাস 4x, হ্যাঁ, মাইনাস হচ্ছে 3y মাইনাস 12 ইকুয়াল কত হবে 0। তাহলে দেখো এখানে x², এখানে x² কাটা, y² কাটা, তাহলে আমাদের কি থাকলো, এই পাশে প্লাস 2x আছে, এখানে -2x, তার মানে আমি কি পাবো, এখানে -2x পাবো, প্লাস 3y, এখানে দেখো -3y, তার মানে কি এটা কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে দেখো এখানে থাকো -12, এখানে থাকলো 1 11, তার মানে কি থাকলো এখানে -1, এটা ইকুয়াল কত 0। তো তুমি যদি উভয় পক্ষে মাইনাস কমন নাও তাহলে কি লিখতে পারো 2x প্লাস 1 ইকুয়াল কত হবে 0। তো এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 2x প্লাস 1 এটা কই আছে দেখো তো, এটা কই আছে, এটা আমাদের এই নাম্বার অপশন দেওয়া আছে, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, সাধারণ যে এটার সমীকরণ ব্যবহার করব, s1 - s2 ইকুয়াল কত হবে 0।
পরবর্তী প্রশ্ন দেখো সাইন এটা ভ্যালু কত। তো তুমি ডিরেক্ট কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারো, ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে, ইউজিং ক্যালকুলেটর। এই টাইপের প্রশ্ন আসলে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ, কোনো কথা হবে না, ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করে দিবা, কাহিনী শেষ, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো এস টি ইউ বল তিনটি ও বিন্দুতে সাম্যাবস্থায় রয়েছে, তাহলে এদের মান তোমাকে দেওয়া আছে যে এস এর মান দেওয়া আছে 1, টি এর মান দেওয়া হচ্ছে 1 এবং হচ্ছে ইউ এটার মান দেওয়া হচ্ছে √2। তো তোমাকে বলছে টি ও ইউ এর মধ্যবর্তী কোণ কত, টি ও ইউ এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম আলফা। তো মনে রাখবা যদি তিনটি সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, এস টি ইউ সাম্যাবস্থায় থাকলে শর্ত আমরা কি লিখতে পারি, সাম্যাবস্থায় থাকলে আমরা এদের যে লব্ধি এস প্লাস টি প্লাস ইউ এটা ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে আমাদের কি বের করতে হবে, টি এবং ইউ এর মধ্যবর্তী কোণ। তাহলে যে দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বসে ওই দুইটা কি হবে, ওই দুইটার লব্ধি হবে হচ্ছে অপরটার সমান, ওই দুইটার লব্ধি হবে কি অপরটার সমান। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। যখন তোমাকে দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলবে, তিনটার মান দেওয়া আছে, দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলবে, তখন অপরটা আমরা কি ধরে নেব, লব্ধি ধরে নেব, ঠিক আছে। তাহলে টি এবং ইউ এর লব্ধি কত হবে এস, টি এবং ইউ এর লব্ধি কত হবে এস। তাহলে আমরা লব্ধি সূত্র বসাই দিব। লব্ধি সূত্র কি জানি দেখো তো, আর স্কয়ার ইকুয়াল টু √r স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, যখন কি বলতো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখানে টি ও ইউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে এবং লব্ধিটা কত এস হচ্ছে লব্ধি, ঠিক আছে, এস হচ্ছে লব্ধি। তাহলে এখানে তুমি কি বসাতে পারো যে এস এর ভ্যালু বা এস স্কয়ার এটা সমান তুমি লিখতে পারো কিন্তু যে হচ্ছে কি বলতো টি স্কয়ার প্লাস হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু টি ইউ ইনটু বলতো কি cos আলফা। তো তোমাকে বের করতে হবে cos আলফা, আলফার মানটা বের করতে হবে, ঠিক আছে, আলফার মানটা বের করতে হবে। তো তুমি কিন্তু এখানে একবারে লিখতে পারো যে cos আলফা এটা সমান কি লেখা যায় বলতো, এই যে এস স্কয়ার মাইনাস টি স্কয়ার মাইনাস হচ্ছে ইউ স্কয়ার, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে 2 টি ইউ। তো এই ভ্যালুগুলো বসাই দিলে মান পেয়ে যাবা। তাহলে এস স্কয়ার মানে কত, এস এর মানে হচ্ছে 1 মাইনাস টি মানে কত, টি মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মানে 1, ইউ স্কয়ার মানে কত √2 এর স্কয়ার মানে কত -2 ডিভাইড বাই 2 ইনটু টি ইউ। তাহলে 2 টি মান কত, টি এর মান হচ্ছে 1, ইউ এর মান কত √2। তাহলে দেখো এখানে মানটা কত আসছে, এখানে দেখো মাইনাস, এটা কি 0 হয়ে গেল না, তাহলে -2 উপরে থাকলো কত 2 কাটা। আচ্ছা এখানে দেখো উপরে থাকলো কত, এখানে আমরা পাচ্ছি হচ্ছে -2 ডিভাইড বাই 2 ইনটু √2। তাহলে এই দুই কাটা, তাহলে উপরে কি থাকলো -1 ডিভাইড বাই √2, -1 ডিভাইড বাই √2। তাহলে cos 45 ডিগ্রি মানে কিন্তু 1/√2, তাহলে মাইনাস আছে, তাহলে অবশ্যই কি হবে সেটা দেখো cos আলফা, এই cos আলফা সমান কত পাইলাম -1/√2 এবং এই ভ্যালুটা কত জানো, এই ভ্যালুটা হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। ক্যালকুলেটর ইউজ করে পেয়ে যাবা, ঠিক আছে। এটা কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইড বাই x স্কয়ার, ঠিক আছে। তো এটার মান কত, তো আমাদের এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন বেশিরভাগই আমাদের কি বলতো, আমাদের যে ঐতিহাসিক এল হসপিটাল রুল এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখো, তো আমাদের এটা কখন অ্যাপ্লাই করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে e টু দি পাওয়ার x মাইনাস 2 ইনটু e টু দি পাওয়ার 3x, ঠিক আছে, প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই x স্কয়ার। তো তুমি এখানে কি করবা, এই ফাংশনে তুমি যদি x = 0 বসাও, যদি x = 0 বসাও তাহলে দেখো 0/0 ফরম্যাটে চলে আসে, 0/0 ফরমেশন চলে আসে। যখন এটা আসবে তখন আমরা কি করব, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব, এল হসপিটাল রুল রুলটা কি, তোমার উপরেও কি করতে হবে বলো, ডিফারেন্সিয়েট, নিচেও ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা অ্যাপ্লাই করব, চলো লিমিট x টেন্ডস টু 0 উপরে কি ডিফারেন্সিয়েট করে দিব x এর সাপেক্ষে, তাহলে e টু দি পাওয়ার x হলো 3 সামনে চলে আসবে, তাহলে দেখো 6 e টু দি পাওয়ার 3x, ঠিক আছে, প্লাস 5 সামনে চলে আসলো e টু দি পাওয়ার 5x, ঠিক আছে, ডিভাইডেড বাই নিজে লসাগু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে কি হবে 2x। এবার আবার দেখো আমরা x = 0 বসাই দিব, এটাতে আবার x = 0 বসাবো। যদি আবারও এখানে x = 0 বসাই, যদি আবারও x = 0 বসাই এখানে, তাও দেখো আবার কি আসছে 0/0 ফরমেশন আসছে। তাহলে কি করব, এটাকে আবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব লব এবং হরকে। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে দেখো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে তো e টু দি পাওয়ার x ই হয়। তারপর দেখো 6 3 6 18 হয়ে যাবে -18 e টু দি পাওয়ার x, তারপর দেখো 5 5 কত 25 25 e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই, দেখো এখানে কত আছে x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, তার নিচে 2। তো এবার দেখো x = 0 বসালে কিন্তু আমাদের কি আসছে না, 0/0 ফরম্যাট আসছে না। তো আমরা কি করব, এই ফাংশনে এবার x = 0 বসাই দিব। তো 0 বসালে আমরা কিন্তু কাঙ্ক্ষিত आंसर পেয়ে যাব, e টু দি পাওয়ার 0 -18 ইনটু e টু দি পাওয়ার দেখো 0 হয়ে যাচ্ছে
প্লাস 25 ই টু দি পাওয়ার 5 ইনটু 0 মানে আলটিমেটলি 0, তাহলে আবারও কি ই টু দি পাওয়ার 0 হয়ে গেল। তার মানে ই টু দি পাওয়ার 0 মানে কত 1 না, নিচে কত 2, তাহলে তোমার অ্যানসার কত দেখো উপরে থাকলো 1 মাইনাস 18 প্লাস 25 ডিভাইড বাই 2। তো এটা ক্যালকুলেশন করো দেখো 18 থেকে 7, তাহলে এটা থেকে বাদ দিলে কত থাকবে তোমার হচ্ছে 17, এটা কত 25 তাই না। তো আমরা জানি কত 8 7 25, তাহলে উপরে কত থাকবে তো উপরে থাকতেছে তোমার একটু ভাগ ভাগ করে দিই আমরা, তাহলে এখানে দেখো 7 8 উপরে থাকলো 8 ডিভাইড নিচে থাকলো তো 2, তাহলে 8 ভাগ 2 মানে কত 4, এই 4 হচ্ছে আমাদের অ্যানসার যেটা দেওয়া আছে এই নাম্বারটা। তো খুবই মানে ঝামেলা নাই, জাস্ট এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবা। তো এই যে এই টাইপের যে প্রশ্নগুলো ই এর পাওয়ার দিয়ে যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় আসে, এবং ই এর পাওয়ার দিয়ে যে সকল প্রশ্নগুলো আসে এগুলো বেশিরভাগই তোমার কি করতে হবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, লাপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। রুলটা কি, তুমি হচ্ছে প্রথমে এক্সেল যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটিং পয়েন্টটা বসাই দিবা, যদি 0/0 ফর্মেশনে আসে তাহলে আমরা কি করব এই যে লিমিটটা বসাই দিবা এখানে, যদি 0/0 ফর্মেশন আসে তাহলে কি আমরা কি করব এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব, একে কি করব হসপিটালে পাঠাই দিব অপারেশন করার জন্য, উপরে ডিফারেন্সিয়েশন নিচে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। যতক্ষণ না 0/0 ফর্মেশন কাটায় যাচ্ছে তখন আমরা কি ডিফারেন্সিয়েট করতে থাকবো, এন্ড ফাইনালি যখন হবে না 0/0 তখন কি লিমিটের ভ্যালুটা বসাই দিব, তখন একটা ভ্যালু পেয়ে যাবা, বাস্তব মান পেয়ে যাবা। পরে আসো যদি y = tan ইনভার্স p + q/x এটা হয় তাহলে dy/dx এর মান বের করো। তো এই টাইপের প্রশ্ন যদি তোমাকে দেওয়া থাকে দেখো y = কি দেওয়া আছে tan ইনভার্স, তোমাকে বলছে p + qx ডিভাইড বাই q - qx, তো তুমি চাইলে এটাকে tan ইনভার্স x এর সূত্র বসাই দিতে পারবা, সমস্যা কিন্তু আমরা এটা একটা জটিল আছে তাই না, তো আমরা এটা ছোট করে নিব, কি করব দেখো tan ইনভার্স এই যে x এর যে সহগটা আছে না ওটা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব, x এর যে সহগ উভয় পক্ষে এটা কি দেব ভাগ করে দিব, তাহলে যদি x এর সহগ দিয়ে ভাগ করে দেই তাহলে দেখো কি থাকছে p/q, অর্থাৎ x টাকে আমরা মুক্ত করে দিব, ঠিক আছে, ডিভাইড বাই দেখো এখানেই থাকছে q/q, মানে এখানে নিচে কত হ্যাঁ q/q মানে এখানে কত 1 হবে আলটিমেটলি, এটা কত আসবে এটা হচ্ছে লব এবং হরকে আমরা কিন্তু q দ্বারা ভাগ করে দিচ্ছি দেখো, তাহলে এখানে আমরা কত পেলাম, এই উপরে কমন নিয়েছি q আর নিচে কমন নিলাম কত, নিচে কমন নিলাম হচ্ছে আমরা নিচেও কি q কমন নিলাম, ঠিক আছে, তাহলে নিচে q কমন নিলে 1 থাকে, মাইনাস দেখো এখানে কি হচ্ছে p/q ইনটু x। তো এটা আমাদের দেখো সূত্র কি হচ্ছে, এটা কিন্তু আমাদের tan ইনভার্স a + b tan ইনভার্স x + y ডিভাইড বাই 1 - xy, এই সূত্র কিন্তু আমরা হচ্ছে তাই না। দেখো এই সূত্রটা এটা কার মতন হচ্ছে দেখো এরকম না, tan ইনভার্স x + y ডিভাইড বাই 1 - xy এরকম একটা সূত্র আছে না, এই সূত্র কিন্তু এটা, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে tan ইনভার্স x প্লাস কিন্তু tan ইনভার্স y এই সূত্র লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো এটা x এটা কিন্তু y, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এভাবে tan ইনভার্স p/q প্লাস tan ইনভার্স কি বলতো tan ইনভার্স x, ঠিক আছে, এটা পেলাম y। তো এবার আমাদের কি করে দেব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা, তাহলে দেখো ddx অফ y, তাহলে কত হচ্ছে দেখো এটার মধ্যে কি কোনো x আছে নাই, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি 0 চলে আসে, আর এখানে দেখো x আছে তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি জানি 1 ডিভাইড বাই 1 প্লাস x² আসে, তো অতএব আমরা ddx অফ y এটা কত আসবে 1 ডিভাইড বাই 1 প্লাস x², ঠিক আছে। তো অ্যানসার কত আমাদের 1 ডিভাইড বাই 1 প্লাস x², এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন আমরা এভাবে সলভ করব, যদি দেখো এরকম ফাংশন আকারে দেওয়া আছে তাহলে x এর যে সহগ আছে উপরে যেটা সহগ আছে ওইটা দিয়ে ভাগ করে দেওয়া, ভাগ করে tan ইনভার্স x + y ডিভাইড বাই 1 - xy এই ফর্মেশনে আসার পরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র করে দিবা, দেন দেখো আলাদাভাবে তুমি এটাকে অন্তরীকরণ এটাকে অন্তরীকরণ করলে রেজাল্ট পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন দেখো তোমাকে বলছে ddx অফ cos স্কয়ার, এটা খুবই দেখতে জটিল লাগলো, খুবই সহজ একটা ম্যাথ। দেখো আমি কিন্তু cos স্কয়ার আছে না, cos স্কয়ার কি লিখতে পারি cos স্কয়ার, এই যে cos স্কয়ার x এটা সমান কিন্তু 1 ডিভাইড বাই sec স্কয়ার এটা লেখা যায়, ঠিক আছে। তো ওইটা আমরা করব, দেখো ddx cos স্কয়ার আছে না, তো ওটাকে আমরা নিচে যদি 1 বাই sec স্কয়ার লিখি তাহলে sec স্কয়ার কিন্তু উপরে চলে যায়, তাহলে দেখো এটা এরকম হবে যে sec স্কয়ার x ডিভাইড বাই √1 প্লাস tan x, ঠিক আছে 1 প্লাস tan x dx এটা ইকুয়াল। তো তুমি দেখতে পাচ্ছ নিচে যে মানটা আছে 1 প্লাস tan x, দেখো 1 প্লাস tan x, এই যে 1 প্লাস tan x আছে না, এটাকে তুমি যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কিন্তু তুমি পাবা হচ্ছে sec স্কয়ার x, কি পাবা sec স্কয়ার x। তো আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তুমি যদি উপরে দেখো f অফ x, উপরে যদি f' x থাকে আর নিচে যদি √f অফ x এইটা থাকে, ঠিক আছে। দেখো সূত্রটা কেমন, নিচে থাকবে √f অফ x এবং রুটের মধ্যে যেটা আছে ওটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, ড্যাশ মানে কি একবার অন্তরীকরণ, তাহলে তোমার এটা রেজাল্ট হবে হচ্ছে √f অফ x প্লাস c, ঠিক আছে, √f অফ x প্লাস c এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের নিচে কি নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাচ্ছি, তাহলে ও নিচেরটা কি আমাদের f অফ x, নিচেরটা f অফ x, তাহলে এটার অ্যানসার কত হবে 2√f অফ x মানে কত 1 প্লাস tan x, নিচে যেটা আছে ওটা বসাই দিব, তার সাথে একটা c যোগ হয়ে যাবে। দেখো c কোথায় আছে, যে 1 প্লাস tan x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে বি নাম্বার অপশন। তাহলে এটা খুবই সহজ একটা সূত্র, ঠিক আছে, খুবই সহজ, একদম ইজি প্রসেস, ওকে।
পরবর্তী প্রশ্ন দেখো 1/1 প্লাস আই কে আকারে প্রকাশ করলে, এটা মূলত কি জানো, এটা প্রশ্ন একটু ত্রুটি আছে, a প্লাস আইবি আকারে, a প্লাস আইবি আকারে প্রকাশ করলে তোমাকে বলবে যে b এর মান কত। তাহলে আমাদের এই যে বললাম যে 1/1 প্লাস আই, এটাকে আমার কি করতে হবে, a প্লাস আইবি ফরম্যাটে নিতে হবে। তাহলে এটার কন্ডিশন কি, নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ, তাহলে এটার অনুবন্ধী 1 কে গুণ করলে আলটিমেটলি কি 1 মাইনাস আই হয়ে যাবে, নিচে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না, তাহলে দেখো 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, তার মানে তুমি এটা ইকুয়াল কত, a প্লাস আইবি এটা পাইলা। তাহলে দেখো উপরে কি আসছে 1 মাইনাস আই ডিভাইড বাই কত 2 না, ইকুয়াল কত a প্লাস আইবি। তাহলে আমরা এখান থেকে দেখো এই পাশে a প্লাস আইবি লিখলাম, a প্লাস আইবি, তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে 1/2 মাইনাস 1/2 ইনটু i। তাহলে এই পার্টটা কি বলতো আমাদের a, এই পার্টটা কি আমাদের b না, এই পার্টটা b, তাহলে b সমান আমরা কত পাবো, b সমান এটা সমান পেলাম হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এই যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা কি করবে, নিচে যেটা আছে ওটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে দিবা, ব্যাস, তাহলে ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো আমরা যাব আমাদের 18 নম্বর প্রশ্নটা দেখো, কে এর মান কত হলে x স্কয়ার প্লাস kx প্লাস 1 সমীকরণটির মূল দুইটা জটিল সংখ্যা হবে। আচ্ছা, জটিল সংখ্যা হওয়ার শর্ত কি বলতো, নিশ্চয়ক যেটা আমাদের b স্কয়ার মাইনাস 4ac নিশ্চয়ক, এই মানটা কি হইতে হবে, এই মানটা তোমার কি বলতো, এই মানটা হইতে হবে নেগেটিভ, এই মানটা কি হতে হবে নেগেটিভ, তার মানে 0 থেকে কি হইতে হবে, 0 থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, 0 থেকে ছোট হইতে হবে। তাহলে এখানে আমাদের b কোনটা বলতো, এই যে এটা হচ্ছে b এবং এটা হচ্ছে কত c এবং x এর সহগ কত 1, এটা মানে a, তাহলে ভ্যালুটা বের করো, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে দেখো k স্কয়ার মাইনাস 4a ইনটু c 1 ইকুয়াল, এটা কি হইতে হবে 0 থেকে ছোট হইতে হবে। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, k স্কয়ার মাইনাস 4 এটা, তাই না। তো যখনই তুমি এরকম ফরমেশনে পাবা, দেখো এই যে k স্কয়ার মাইনাস a স্কয়ার এরকম ফরমেশন, তখন তুমি লিখতে পারো মাইনাস a লেস দেন k গ্রেটার দেন 2, এই ফরমেশনে তুমি অ্যানসার লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা অ্যানসার কত হয়ে যাবে দেখো তো, এটা আমি লিখতে পারি মাইনাস 2 k গ্রেটার লেস দেন k লেস দেন হচ্ছে 2। তো এটা কিন্তু আমাদের এই অসমতার অ্যানসার, এটা হচ্ছে আমাদের এই অসমতার অ্যানসার। তাহলে এটা কই আছে দেখো তো, এটা হচ্ছে সি নাম্বার অপশন দেওয়া আছে না, তো সি নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যানসার। ঠিক আছে, তো এটা আমরা এভাবে সলভ করব, জটিল মূল হতে বললেই আমরা কিন্তু এভাবে সলভ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে এখানে জটিল মূল বলতে পারে, আবার কি এটা হচ্ছে জটিল, এটা হচ্ছে জটিল, অনেক সময় তোমাকে সমান যদি বলে, সমান মূলদ্বয় সমান হলে এই কথা উল্লেখ থাকলে আমরা কি লিখবো, b স্কয়ার মাইনাস 4ac, নিশ্চয়কের মানটা কি হবে, নিশ্চয়কের মানটা 0 হবে। ঠিক আছে, সমান অথবা পূর্ণবর্গ হলে, ঠিক আছে, মূল যদি সমান অথবা পূর্ণবর্গ হয় তাহলে কি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা অ্যাপ্লাই করব। তো পরবর্তী প্রশ্ন দেখো আমরা যাই 19 নম্বরে, যদি p এর স্থানাঙ্ক এইটা দেওয়া থাকে তাহলে p এর সঞ্চার পথ কি হবে। তো যখনই তোমাকে এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে তাহলে এটা কি আমাদের ভুজ না, এবং কি এটা কি কোটি, তাহলে তুমি বলতে পারো না যে x ইকুয়াল কত হবে a sin থিটা, x ইকুয়াল টু a sin থিটা, এবং y ইকুয়াল কত বলো তো, y ইকুয়াল b sin থিটা, তাই নাই কি। আচ্ছা, তো এই টাইপের জিনিস দেওয়া থাকলে তুমি কি করে নিবা, এখান থেকে এই টাইপের দেওয়া থাকলে sin থিটা cos থিটার ভ্যালু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন দেওয়া থাকলে তোমার কি করতে হবে, sin থিটা এখানে থাকলো কত, এখানে y, এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে b cos থিটা, এরকম দেওয়া থাকলে sin থিটা cos থিটা দেওয়া থাকলে তুমি সঞ্চার পথ বের করতে বলবে যখন, তখন তুমি sin থিটা cos থিটার এই ভ্যালুটা বের করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে মনে করো 2 নাম্বার, তো এটা আচ্ছা এটা 1 নাম্বার 2 নাম্বার না দেই, তাহলে আমরা এখান থেকে পাই আর কি। তো এখান থেকে তুমি sin থিটা ভ্যালুটা বের করবা। ঠিক আছে, sin থিটা এটা সমান কত, এটা সমান দেখো লেখা যায় x/a, এবং এখান থেকে cos থিটা, এই cos থিটা ভ্যালু তুমি বের করবা, দেখো কি আসে y/b, তাহলে এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা নাম্বারিং না করি। তাহলে এখন তোমার কাজ, যখন sin থিটা cos থিটা এরকম চলে আসবে, তো তুমি একটা জিনিস জানো না যে বলতো sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, এই ভ্যালুটা তুমি জানো না যে 1, এটা তো তুমি জানো, তাহলে এখানে sin থিটার ভ্যালু আর cos থিটার ভ্যালু বসাই দাও, তাহলে মান পেয়ে যাবে। এরকম সঞ্চার পথ বললে এই টাইপের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস হচ্ছে দেখো y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়াল 1। তো এই সমীকরণটা কি বলতো, এটা উপবৃত্তের সমীকরণ না, এটা কি বলতো উপবৃত্তের সমীকরণ না। তোমাকে আরেকভাবে দিতে পারে, অনেক সময় দেখো sec থিটা দেওয়া থাকবে, যে sec থিটা এটা ইকুয়াল তুমি সামথিং পাবা, এবং tan থিটা এটা ইকুয়াল সামথিং, তখন কি সূত্র অ্যাপ্লাই করবা, দেখো আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1 না, তখন এই যে মাইনাস করবা। ঠিক আছে, আর sin এর সময় কি sin cos থাকলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, যেটা জানি সেটা। ঠিক আছে।
তো পরবর্তী প্রশ্নে চলো আমাদের 20 নাম্বার দেখো 5 - i / 2 - 3i জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত। আর্গুমেন্ট এটাও আমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারবো, ক্যালকুলেটর দিয়ে ইজিলি ইউজ করতে পারবো। কিভাবে বলো তো, এই যে উপরে দেখো 5 - i আছে না, এটার বের করবা 2 - 3i, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা কি z1 না, আর এটা কি বলতো এটা z2 না। দুইটা ফাংশন যদি এরকম দেওয়া থাকে তাহলে আর্গুমেন্ট যে থিটা, এটার সমান তুমি লিখতে পারো θ1 - θ2, ঠিক আছে। অতএব বাই যে tan ইনভার্স দেখো উপরে কি y/x না, তাহলে দেখো -1/5, তারপর মাইনাস এখানে তুমি মাইনাস কি লিখতে পারো tan ইনভার্স কি বলতো নিচেরটা আর্গুমেন্ট কি কত হবে -3/2, তাহলে -3/2। তো এটা সুন্দর মতো ক্যালকুলেটর ইউজ করেই তুমি মানটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করে দেবা, মান বের যাবে। তো ক্যালকুলেটর ইউজ করার পরে এই ভ্যালুগুলো চেক করবা, ঠিক আছে। এখানে তোমার কি দেওয়া আছে, রেডিয়ানে দেওয়া আছে, তো তুমি এখানে কি 60 মূলকে পাবা। তো যদি 60 ডিগ্রি আছে বা এখানে কত বলতো, এটা কিন্তু 270 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, তো এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কত, এটা হচ্ছে 270 ডিগ্রি এবং এটা কত 45 ডিগ্রি। যে মানটা পাবা ক্যালকুলেটর ইউজ করে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো তোমার যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, তো ক্যালকুলেটর হ্যাকসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো তুমি কিন্তু সহজে ম্যাথের প্রশ্নগুলো অনেকগুলো সলভ করে ফেলতে পারো ক্যালকুলেটর ইউজ দিয়ে করে, ঠিক আছে। এবার দেখো একটা আমাদের উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো বলছে এই সমীকরণটা যদি দেওয়া থাকে তাহলে উৎকেন্দ্রিকতা কত। তো আমাদের এটার যে আমাদের পড়া উপবৃত্ত, তো উপবৃত্তের কি সাধারণ যে আকার, এটাতে তোমাকে আগে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সাধারণ আকারে নিয়ে যেতে হবে। সাধারণ আকারটা কি ভাই, সাধারণ আকার হচ্ছে এই যে x² / a² প্লাস হচ্ছে y² / b² = 1, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই পাশে কি আনতে হবে, এই পাশে 1 আনতে হবে। তাহলে 1 আনতে হলে কি করবে, এই পাশে 15 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিবা না। তাহলে দেখো উভয় পক্ষে তুমি যদি 15 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে কি পাচ্ছ বলো তো, উভয় পক্ষে 15 দিয়ে ভাগ করলে দেখো x² / 5 চলে আসছে প্লাস y² দেখো কত পাচ্ছ, y² তুমি পাচ্ছ কত 3, এই পাশে থাকলে 3 ইকুয়াল কত 1 হয়ে গেল। তার মানে তুমি এখানে কিন্তু a² এটার মান পালা কত 5 এবং b² এটার মান কত পাইলে, এটার মান পাইলা 3। তাহলে দেখো তো কার মান বড়, a এর মান বড় না b এর মান, অবশ্যই এর মান বড়। তাহলে অবশ্যই কি আমরা দেখতে পাচ্ছি এর মান বড়। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র কি হবে, √1 - যেটা বড় সেটা হবে নিচে আর ছোটটা হবে কি উপরে, তাই না b²। তাহলে ভ্যালুগুলো বসাই দাও, মান পেয়ে যাবে। তাহলে 1 - b² মানে কত 3 / 5। তাহলে দেখো 5 - 3 মানে কত 2/5। তাহলে দেখো √, আমরা 2/5 হচ্ছে আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কত, √2/5। তো ইজিলি এই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, তোমাকে বলছে a² x + a² y = সমীকরণে কি নির্দেশ করে। দেখো এই যে ax + by + c, যখনই x এর ঘাত y এর ঘাত যখন 1, লিনিয়ার সমীকরণ। এটা কি বলতো, লিনিয়ার মানে কি, সেটা অবশ্যই সরলরেখা নির্দেশ করবে। কি করবে, সেটা সরলরেখা নির্দেশ করবে। যদি x এর ঘাত এবং y এর ঘাত যদি এক হয়, দেখো x y এর ঘাত, x y এর পাওয়ার এক হলে, x y এর পাওয়ার এক হলে সেটা কি নির্দেশ করবে, সেটা অবশ্যই তোমাকে কি নির্দেশ করবে, সরল রেখা। কি নির্দেশ করবে, সরল রেখা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, সরল রেখা। 23 নাম্বার দেখো x² + 4x + 3 = 0 সমীকরণের মূলগুলা কি প্রকৃতির। তো মূল প্রকৃতির মানে কি, তোমাকে অবশ্যই b² - 4ac এটার চেক করতে হবে, তাই না, এটা চেক করতে হবে। তাহলে চলো আমরা চেক করি। তাহলে এটা কি আমাদের b এবং এটা 1 কি হচ্ছে a এবং এটা কি বলতো c। তাহলে দেখো b² মানে কত 4² - 4 × 1 × এটা। তাহলে এটা ভ্যালু কত আছে, দেখো তো 16 -3 × 4 = 12। মানটা কি পজিটিভ আসছে না, মানটা কি আসছে পজিটিভ আসছে। তাহলে পজিটিভ মানে কি বলতো, b² - 4ac এটা ভ্যালু কত হবে, পজিটিভ। তাহলে পজিটিভ হলে কি পাবো, বাস্তব মূল পাবো, বাস্তব অসমান। তাহলে বাস্তব অসমান কতই বলতো, বাস্তব অসমান। এখানে আমাদের সমীকরণটা কি আসছে, দেখো x² - 4ac 4² 16 4 4, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে বাস্তব অসমান আসবে। তো এখানে যেহেতু বাস্তব আর মূলদ দেওয়া আছে, তাহলে আমরা বাস্তব আর মূলদ এটাই অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। যেমন এটার মান কত 4 আসছে না। এটা কি বলতো, এটা পূর্ণবর্গ না। এটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে মূলদ হবে। কি হবে, মূলদ হবে, ঠিক আছে। 20 মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা মূলদ হবে। পরবর্তী দেখো 24 নাম্বার। তো এই টাইপের প্রশ্ন তোমাকে বলবে যে সাব, এই সাব মানে কি বলতো, সুপিরিয়র, ঠিক আছে, সুপিরিয়র, ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ মান। এটা কি হবে,
এই ফাংশনের সর্বোচ্চ মান, এবং এই যে ইন্টিমাম এটা মানে হচ্ছে সর্বনিম্ন মান, এটা মানে হচ্ছে তোমাকে সর্বনিম্ন মান তোমাকে বের করতে হবে এই ফাংশন বা এই সেটের। ঠিক আছে, তাহলে এই সেট এস, এই সেটটা কি বোঝাচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এক্স যেন এক্স এক্স সাজ দ্যাট 5x² মাইনাস হচ্ছে 16x প্লাস 3 লেস দেন 0। ঠিক আছে, তাহলে এই সেটটা তোমাকে বের করতে হবে। এই সেটটা কি নির্দেশ করছে দেখো এক্স, এখানে তুমি ইয়া করবা 5x² মাইনাস দেখো 15x মাইনাস কত লেখা যায় x প্লাস দেখো 3। ঠিক আছে, এটা লেখা যায় না। আচ্ছা, তো আমরা কি করব, মিডল টার্ম উৎপাদক করতেছি। দেখো 3 আর 5 গুণ করলে 15, যোগ বিয়োগ করলে এর মাঝখানে 3 আর 5 গুণ করলে কত 15 না, তাহলে মাঝখানেটা দেখো যোগ বিয়োগ করলে হবে, যোগ বিয়োগ করলে পাবো হচ্ছে মাঝখানেটা, এবং এই দুইটা গুণ করলে পাবো সেটা। মিডল টার্ম উৎপাদকের নিয়ম জাস্ট ওইটাই। তাহলে দেখো এখানে কি পাচ্ছি x ড্যাশ, তাহলে তুমি এখানে 5x যদি কমন নাও, 5x কমন হলে কি থাকছে x - 3। ঠিক আছে, x - 3, তারপর দেখো -1 যদি কমন নাও তাহলে কি থাকছে x - 3। ঠিক আছে, দেন 0। তাহলে এখান থেকে তুমি দুইটা ভ্যালু পাচ্ছ, দেখো কি পাচ্ছ, এখান থেকে তুমি লিখতে পারো x সাজ দ্যাট 5x - 1 ইনটু x - 3, এবং এদের গুণফল কি হবে, এদের গুণফলটা অবশ্যই 0 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে, 0 থেকে ছোট হইতে হবে। তো এখান থেকে তুমি লিখতে পারো দেখো x ড্যাশ, তুমি যদি 5 কমন নাও, যদি 5 এখান থেকে কমন নাও তাহলে কি থাকছে বলতো x - 1/5 ইনটু x - 3। তাহলে এই 5 দিয়ে দেখো উভয়পক্ষে তুমি যদি ভাগ করে দাও তাহলে এই পাশে তো 0, আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে এটা তুমি লিখতে পারো কি বলতো, এখান থেকে তুমি x - 1/5 ইনটু x - 3 লেস দেন 0। ঠিক আছে, তাহলে এই যে এই অসমতাটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই অসমতাটাকে আমরা কিভাবে লিখতে পারি, জাস্ট এই অসমতাটাকে আমরা সুন্দর মতো লিখতে পারি। দেখো 1/5 x লেস দেন 3। তো এই যে এই পার্টটা, তাহলে এখানে যেটা, এটা কি সর্বনিম্ন না, এটা কি সর্বনিম্ন, এটা হচ্ছে কি বলতো সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, এবং এটা কি বলতো এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে আমাদের এখানে সুপিরিয়র অফ এস এটা কত হবে 3, এবং ইন্টিমাম অফ এস এটা কত হবে, এটা হবে দেখো 1/5। তাহলে অ্যান্সার কত হবে দেখো তো, 3 আর 1/5 না, 3 এবং 1/5। তো এইভাবে আমাদের এই যে এই টাইপের প্রশ্ন যদি তোমাকে বলে তাহলে তুমি এইভাবে অ্যান্সার বের করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা 25 নাম্বার বলছে সমমানের দুইটা বলের লব্ধি। সমমান বল দুইটা কি বলতো সমান, তাহলে P = Q লিখতে পারি। ঠিক আছে, P = Q বা দুইটাই P, তাহলে দুইটা বল আছে এখানে, দুইটাই P, এবং এদের যে লব্ধি, এদের যে লব্ধি আর, এই লব্ধিটা কি করছে, এদের লব্ধির বর্গ, লব্ধির বর্গ বল দ্বয়ের গুণফলের 3 গুণ, লব্ধির যে বর্গ সেটা কি হবে, এদের গুণফলের 3 গুণের সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত। তাহলে দুইটা কি P দুইটা বল, এর লব্ধিটা হচ্ছে আর, তাহলে আমরা কি বলতো লব্ধির উপর স্কয়ার এদের গুণফলের 3 গুণ, তাহলে 3 ইনটু এদের গুণফল P ইনটু P, তার মানে তুমি কি বলতে পারো 3p² না, 3p²। আবার দেখো লব্ধির সূত্র থেকে আমরা জানি যে r² এটা সমান কত হবে, r² এটা সমান কি রুট ওভার সরি p² প্লাস হচ্ছে q² প্লাস হচ্ছে 2pq cos আলফা। ঠিক আছে, তাহলে এই যে r² সমান আমরা কি পাইছি 3p² না, r² সমান কি পাইছি 3p² না, তাহলে তুমি এখানে কি লিখতে পারো 3p² লিখতে পারো, 3p²। আর দেখো এই পাশে দেখো p² q², q মানে তো p = q না, p = q, তাহলে q এর জায়গায় তুমি p বসাতে পারো। তাহলে দেখো এখানে পাইলা কি 2p² প্লাস দেখো এখানে তো p আর p গুণ হয়ে যাবে, তাহলে এখানেও 2p², এখানে দেখো কি হবে cos আলফা। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে মানটা কিন্তু ইজিলি বের করতে পারবা। দেখো 2p² এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকলে কি শুধু এই পাশে p² আর এই পাশে থাকলো কি বলো তো 2p² cos আলফা, তাই না। তাহলে তুমি এখানে cos আলফার ভ্যালুটা কি পাবা আলটিমেটলি, দেখো p² / 2p²। ঠিক আছে, তাহলে তো p² কাটা, তাহলে থাকলো কি হাফ না, তাহলে cos কত ডিগ্রি মান হাফ, অবশ্যই cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে আলফার মানটা কত হবে, আলফার মান হবে 60 ডিগ্রি। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে, এইভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তো এখানে যে টাইপগুলো দেখালাম এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপ ছিল। ঠিক আছে, তো আমরা আরো প্রশ্ন সমাধান করব। দেখো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে চট্টগ্রাম শব্দে ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে সাজানো সমাবেশ কত। তোমাকে বলছে কি সমাবেশ, ঠিক আছে, সমাবেশ একটা আছে, সমাবেশ একটা বিন্যাস। যদি বিন্যাস বলে, যদি বিন্যাস এটা যদি থাকে তাহলে আমরা কি করব NPR। ঠিক আছে, যদি বলে সমাবেশ, সমাবেশ সেই ক্ষেত্রে বের করবো যে NCR। ওকে, আচ্ছা, তো চট্টগ্রাম শব্দে ব্যঞ্জন বর্ণ একটি নিয়ে সাজানো, ব্যঞ্জন বর্ণগুলো
ব্যঞ্জনমূলকগুলো তোমাকে একটা নিয়ে সাজানো সমাবেশ কত, তার মানে এই যে ব্যঞ্জনমূলকগুলো আছে এখান থেকে তুমি একটা নিবা, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে টোটাল, সি আছে, এইচ আছে, তারপর আছে কি দেখো তো ডাবল টি আছে, তারপর হচ্ছে জি আছে, তারপর হচ্ছে আর আছে, তারপর এম আছে, 1 2 3 4 5 6 7 টোটাল আছে কয়টা, টোটাল হচ্ছে আমাদের 7টা, টোটাল আছে 7টা, কিন্তু টি আছে ডবল, টি আছে কয়টা দেখো তো, ডাবল টি আছে, এই ডাবল টিকে আমরা একটা ধরে নিব, একটা ধরে নিব, ঠিক আছে। টোটাল কয়টা বর্ণ হচ্ছে তাহলে আমাদের, টোটাল দেখো কয়টা হচ্ছে 6টা, তাহলে টোটাল ইউনিক, ইউনিক শব্দ কয়টা আছে, ইউনিক, ইউনিক লেটার কত হচ্ছে, ইউনিক লেটার, ইউনিক লেটার তুমি এখানে কয়টা পাচ্ছ, ইউনিক লেটার কি পাচ্ছ কয়টা, 6টা, ঠিক আছে 6টা। এবার 6টা থেকে তোমাকে একটা সাজাইতে হবে, 6টা থেকে একটা, তার মানে 6 C1, যার মান কত 6, কিন্তু অ্যানসার অপশন দেখো অনেক বড় বড় মান দেওয়া আছে, যেটা উত্তর নাই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, এটা কি হবে, এটা ব্ল্যাঙ্ক। তো তোমার যদি অনেক এরকম ব্ল্যাঙ্ক প্রশ্ন দেওয়া থাকে তাহলে কি করবা, তো ব্ল্যাঙ্ক প্রশ্ন দেওয়া থাকলে এগুলো দাগানোর দরকার নাই, ঠিক আছে, ব্ল্যাঙ্ক প্রশ্ন কখনোই দাগাবা না, দেখছো যে উত্তর মিলতেছে না তাহলে ওটা নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আর যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা তো ইজিলি কিন্তু এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে পারবা, তাই না, এগুলো সহজেই ক্যালকুলেটর কিন্তু অপশন দেওয়া আছে, বুঝতে পারছো, তো অপশন না মিললে একটা ব্ল্যাঙ্ক রেখে দিবা। পরবর্তী প্রশ্ন দেখো tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইকুয়াল 3, এক্স এর মান কত। তো দেখো এই প্রশ্ন কিন্তু সহজে আমি দেখতে পাচ্ছি যে π/4, কিন্তু আমাদের এখানে কিন্তু সাধারণ সূত্র দেওয়া আছে, দেখো এখানে কিন্তু π/4 বসালে 3 চলে আসে, দেখো tan স্কয়ার x π/4 মানে কত, এখানে 1 চলে আসবে, sec স্কয়ার π/4 মানে কত, √2 √2 2, 2 আর 1 যোগ করলে কিন্তু 3, তার মানে π/4 কিন্তু অ্যানসার হয়, কিন্তু দেখো এখানে সাধারণ অনুপাতও দেওয়া আছে, সাধারণ যে অ্যানসার, সাধারণ যে ফর্মুলার এটা, ঠিক আছে, তাহলে এটাকে অবশ্যই সাধারণ আকারে নিতে হবে, তাহলে এটা সমাধান আমরা করব, দেখো tan স্কয়ার x প্লাস এই যে sec স্কয়ার, এটাকে লেখা যায় কি 1 প্লাস tan স্কয়ার না, তো এরকম প্রশ্ন যে কোনো একটা চলকে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, যে কোনো একটা চলকে তুমি চাইলে sec স্কয়ারও নিতে পারতো, সমস্যা নাই, ইকুয়াল 3, তাহলে এখানে দেখো আমরা কি করব, 2 tan স্কয়ার পাইলাম, 2 tan স্কয়ার x, আর এই যে 1টা এপারে চলে গেল, 1 এপারে চলে গেলে কি আছে 2 চলে আসে, এপাশে 2, তাহলে তুমি অভিভাবককে 2 দিয়ে ভাগ করতে পারো, অভিভাবককে 2 দিয়ে ভাগ করতে পারো, তো 2 দিয়ে ভাগ করলে তোমার কি চলে আসবে, tan স্কয়ার x ইকুয়াল কত আসবে 1, ঠিক আছে, tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে এই যে tan x, তাহলে তুমি tan x ইকুয়াল কত লিখতে পারো, tan x ইকুয়াল কিন্তু প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1, তো এই প্লাস মাইনাস 1 কে আমি লিখতে পারি প্লাস মাইনাস tan π/4, প্লাস মাইনাস tan π/4, ঠিক আছে, প্লাস মাইনাস tan π/4, ওকে। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি, তাহলে আমাদের দেখো এখানে কি আসছে, যে tan x, এই যে tan x এটা ইকুয়াল 1, তো আমাদের যদি এরকম থাকে যে tan x ইকুয়াল যদি tan আলফা, tan x ইকুয়াল যদি tan আলফা এরকম থাকে, তাহলে আমরা লিখতে পারি সাধারণ সমীকরণ যে n পাই প্লাস, দেখো n পাই প্লাস হচ্ছে কি বলতো x ইকুয়াল n পাই প্লাস আলফা, ঠিক আছে, তাহলে এখানে আলফার ভ্যালুটা কত আসবে বলতো, এখানে আলফার ভ্যালুটা কিন্তু প্লাস মাইনাস π/4, ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসারটা কত হবে, n পাই প্লাস মাইনাস π/4, তাহলে আমাদের সমাধানটা কত, এ নাম্বারটা। তো তোমাদের অবশ্যই সাধারণ সমাধান এটা বই থেকে অবশ্যই সূত্রগুলো দেখে নিবা, ঠিক আছে, সাধারণ সমাধানের যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমাদের অবশ্যই বই থেকে দেখে নিবা। পরবর্তী প্রশ্ন দেখো, সমপরিমাণ 3টি বল যথাক্রমে 120 ডিগ্রি কোণে কোন বিন্দুতে ক্রিয়া করলে লব্ধি বল কত হবে। এই যে সমপরিমাণ কথাটা কি আছে, সমপরিমাণ 3টা বল যদি 120 ডিগ্রি হয় তাহলে এরা কি করবে জানো, এরা হচ্ছে কি করবে বলতো, এরা হচ্ছে পরস্পর কি করবে বলতো, সাম্যাবস্থা কি করবে, এরা পরস্পর সাম্যাবস্থায় থাকবে, পরস্পর কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে, এবং পি কিউ এবং আর এরা তিনটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে সাম্যাবস্থায় থাকলে আমরা কি করতে পারি, যে তিনটার যে লব্ধি পি প্লাস কিউ প্লাস আর, এই ভ্যালুটা কি হবে, 0 হয়ে যাবে, এই ভ্যালুটা কি হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে তিনটা সমপরিমাণ বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে এটা কি করে, সাম্যাবস্থায়, এটা কিন্তু শর্টকাট মানে এটা ফর্মুলা একটা, এটা একটা ফর্মুলাই, ঠিক আছে, এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে। তিনটা সমমানের বল যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে এটা কিন্তু সমবস্থায় থাকবে, এবং ভারসাম্য তৈরি করলে তোমার কি এদের লব্ধি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে এটা কি মানে, এটা তোমাকে f of x তোমাকে দেওয়া আছে, f of x এটা ইকুয়াল দেওয়া আছে কত, x plus 3, এবং তোমাকে দেওয়া আছে g of x, এটা দেওয়া আছে g of x, এটা কত দেওয়া আছে, x স্কয়ার প্লাস হচ্ছে 3x প্লাস দেখো 4, ঠিক আছে। তোমাকে বের করতে হবে g of f of 0, তার মানে তোমার এখানে g of f of 0 এটার মান বসাইতে হবে, তাহলে তোমাকে সর্বপ্রথম কাজ কি বলতো, এইটার ভ্যালু বের করতে, f of 0 এটার মানটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা f of 0 মানটা বসাই, f of 0 এটা কত আছে, 0 বসাই x এর জায়গায়, তাহলে কি আসে 3 চলে আসে, তাই না। তাহলে তোমার এটার মান আসলে কি হচ্ছে, এটার মান হচ্ছে g of f of 3, এটার মান এতটুকুর মান কত পেলাম, f of 0 এটার মান কত পাইছি, এটার মান 3 পাইছি না, এটার মান পাইছি 3, এটার মান পাইছি কত 3, তাহলে এই জিনিসটা মানে কি বোঝায়, এই জিনিসটা মানে তোমাকে g of 3 এটার ভ্যালু তোমাকে বের করতে বলছে, এটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি কি g of x দেওয়া আছে, তাহলে x এর জায়গায় 3 বসাই দিবা, তাহলে 3 দেখো 3 স্কয়ার প্লাস দেখো 3 × 3 প্লাস হচ্ছে 4, তাহলে দেখো 9 কত হচ্ছে 18, 18 4 কত 22, তাহলে আমাদের অ্যানসার কত 22, এই যে এ নাম্বারটা,
ঠিক আছে। তো এইভাবে আমাদের ফাংশনের প্রশ্নগুলো আসবে এবং এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, টাইপটা অবশ্যই বুঝতে চেষ্টা করবা। এই টাইপ এবং ডোমেন রেঞ্জ, ঠিক আছে, এখান থেকে ডোমেন রেঞ্জ এবং এই টাইপটা গুরুত্বপূর্ণ। এবার দেখো x - y - 6 = 0 এবং 3x - 8y + 0 রেখার ছেদ বিন্দুগামী যা মূল বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে কি বলছে, এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী, তাহলে x - y - 6 = 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দেখো 3x - 8y + 3 = 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো যদি ছেদ বিন্দু বলে, যদি কি বলে ছেদ বিন্দু, তাহলে ছেদ বিন্দুগামী বলছে, তাহলে ছেদ বিন্দু তোমাকে বের করতে হবে। ছেদ বিন্দু বের করে তুমি চাইলে অপশন টেস্ট করে মান বের করতে পারবা, সমস্যা নেই। তাহলে ছেদ বিন্দু তোমাকে বের করার জন্য কি লাগবে, x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত এটা বের করতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ আমরা সমাধান করে x এবং y এর মান পাবো, ঠিক আছে। তাহলে 1 ও 2 সমাধান করবা, 1 ও 2 সমাধান করবা, সমাধান করে তাহলে 1 ও 2 তুমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু সমাধান করতে পারো, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, ঠিক আছে। তো এটা সমাধান করলে তুমি কিন্তু মান চলে আসবে। তো সমাধান করলে দেখো আমাদের মান চলে আসবে কত, x এর মান তুমি পেয়ে যাবা, x এর মান পেয়ে যাবা হচ্ছে 51 ডিভাইড বাই হচ্ছে 5 এবং y এর মান পাবা হচ্ছে 21 ডিভাইড বাই 5, ঠিক আছে। এটার মান পেয়ে গেলা। এবার তোমাকে বলছে কি মূল বিন্দুগামী, তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি বলতো, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এটা সমীকরণ আমরা কিভাবে বের করি বলতো, y = mx না, y = mx। তো এটা কি করবে, সিদ্ধ করবে না, এটা কি করবে পরস্পর সিদ্ধ করবে। তো সিদ্ধ যদি করে তাহলে আমাদের m টা বের করতে হবে। দেখো ঢাল মানে কি, দেখো y, এটা ঢাল মানে কি, উপরে কি হবে বলতো y1 বা del y ডিভাইড বাই del x ইনটু কত x। তাহলে এখানে y এর মান x এর মান ভাগ করে দাও, তাহলে কিন্তু आंसर পেয়ে যাবা। তাহলে দেখো উপরে থাকলো কত 21 ডিভাইড বাই 5 আর নিচে থাকলো কত 51 ডিভাইড বাই 5, তাহলে 5 5 কাটা যাবে ইনটু x। তাহলে তুমি এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে y = 21 ডিভাইড বাই 51 ইনটু x। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে 51, তাহলে এটাকে কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে, 3 7 11, ঠিক আছে। তো 3 দিয়ে যদি আমি ভাগ করে দেখো তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে 7 আর এটা কত হচ্ছে 3 17 51, তাহলে এখানে থাকলো 17, ঠিক আছে। তাহলে তুমি এখানে আলটিমেটলি ভ্যালু করলে কত পাচ্ছ, সেখানে আমরা একটু দেখি। তো এটা যদি আমরা এই সাইডটা, আচ্ছা এই পার্টটা আমরা একটা কাজ করি, এই সাইডে সুন্দরভাবে লিখি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো y এটা সমান কত হবে, del y ডিভাইড বাই del x, ঠিক আছে, এটা ইনটু m। তাহলে দেখো উপরে কত পাচ্ছি, y এর মান পাইছি এত, আর বলছে দেখো মূল বিন্দু দিয়ে যায়, তার ছেদ বিন্দুগামী এবং মূল বিন্দু দিয়ে, তাহলে এটা একটা বিন্দু পাইলাম xy এবং মূল বিন্দুগামী মানে কি 0 0, তাহলে ঢাল কি হবে, ওই যে এটাই হবে না শুধুমাত্র। তাহলে দেখো 21/5 আর কত 51 ডিভাইড বাই 5, এটা কত ইনটু x। তাহলে দেখো 5 5 কাটা গেল, থাকলো কত উপরে 21 ডিভাইড বাই থাকলো 51, তাহলে 3 দিয়ে কাটলে উপরে থাকে 7 আর 3 সুতরাং কত 51 ইকুয়াল y। তাহলে দেখো y কে 17 দিয়ে গুণ হবে, 17y ইকুয়াল কত থাকবে 7x, ঠিক আছে। তাহলে 7x, তাহলে এই পাশে তুমি চলে আসতে পারলা, তাহলে তুমি চাইলে এই পাশে বিয়োগ করে দিবা, দেখো 7x মাইনাস 17y ইকুয়াল কত হবে 0। তো এটাই কিন্তু আমাদের উত্তর, যেটা দেওয়া আছে ডি নাম্বার। তো আমাদের এইভাবে প্রশ্নগুলো সলভ করতে হবে। যদি ছেদ বিন্দুগামী বলে তাহলে ছেদ বিন্দুটা তোমাকে বের করতে হবে, এই দুইটা সমীকরণ সমাধান করে x এবং y এর মানটা বের করবা এবং যেই বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুগামী সরলরেখা, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y = mx, তাহলে ঢালটা তোমাকে বের করতে হবে। ঢাল বের করার সূত্র কি, del y ডিভাইড বাই del x, মান বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো z - 3, তো z টা কি, এই z এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা x + iy, এটা একটা কি জটিল সংখ্যা। তাহলে z - 3 = 1 হলে সঞ্চার পথ, বা এটা একটা কি সঞ্চার পথ, বৃত্ত, তাহলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ তোমাকে বের করতে বলছে। তাহলে চলো আমরা বসাই, তোমাদের কি বলছে z - 3, এটার মান কত আছে 1, তাহলে z, এই z মানে কি, z মানে হচ্ছে x + iy - 3। তাহলে আমাদের মান বের করার আগে কি করব, বাস্তব পার্টগুলো একদিকে নিব, জটিল পার্টগুলো একদিকে নিব, ঠিক আছে। তাহলে বাস্তব পার্টগুলো কি কি আছে বলতে, x এবং 3 বাস্তব পার্ট না, তাহলে এখান থেকে আমরা দেখো কি করে নিব, x - 3 এটা হচ্ছে বাস্তব পার্ট আলাদা করে নিলাম এবং হচ্ছে অবাস্তব পার্টটা আলাদা করে নিলাম, ঠিক আছে, অবাস্তব পার্ট আলাদা করে নিলাম। এটা ইকুয়াল কত আছে, এটা ইকুয়াল হচ্ছে 1 আছে। এবার আমরা কি করব, মান বের করব না, তাহলে z এর মান কত, এটা x এটা y, তাহলে এটা ভ্যালু বের করে কি √x² প্লাস y², তার মানে কি x - 3 হোল স্কয়ার প্লাস দেখো এখানে কি y², এটা কত 1, তাহলে উভয়পক্ষে রুট কাটার জন্য কি স্কয়ার করে দিব। তাহলে দেখো এখানে x - 3 হোল স্কয়ার মানে কত, x² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 9 প্লাস y² ইকুয়াল কত 1। তাহলে তুমি এটা সমাধান করবা, x² মাইনাস 6x প্লাস দেখো কি আসছে, প্লাস হচ্ছে 9 এর একে কত 10, তাহলে আমরা এখানে যেটা x² প্লাস y² একদিকে নিয়ে নিয়ে তাহলে বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো আলটিমেটলি, x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে দেখো
1 এর পাশে চলে আসলে কি 1 বিয়োগ হয়ে যাবে না 8 ইকুয়াল 0। তাহলে তুমি এখান থেকে কিন্তু কেন্দ্র বের করতে হবে তাই না কেন্দ্র কত হচ্ছে বলতো কেন্দ্র হচ্ছে এই যে x এর সহগকে -2 দিয়ে ভাগ করব তাহলে কি মাইনাস দিয়ে সহগ পাবো তাহলে এটা কি পাচ্ছ 3 পাচ্ছ আর দেখো y কি আছে y কিন্তু নাই তাহলে আলটিমেটলি কি কোটির মানটা 0 কেন্দ্র পেয়ে গেল 3,0 তাহলে 3,0 দেখো একটাতে আছে এই যে সি নাম্বার তো সি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার আর ব্যাসার্ধ বের করব √g² + f² না তাহলে g এর মান দেখো পাইছি কত 3 এর উপর স্কয়ার প্লাস g এর মান f এর মানও কত 0 আর c এর মানও কত c এর মান হচ্ছে -8 ঠিক আছে -c তাহলে এটা সূত্র কত আছে দেখো তো 9 - 8 তার মানে কত 1 না তাহলে ব্যাসার্ধ পাইলে 1 আর কেন্দ্র পাইলে কত 3,0 তো এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু দিবে তাহলে তোমাকে যে z দেওয়া আছে না z এই z মানে তোমাকে এই যে x + iy এই পার্টটা বসাইতে হবে তারপরে বাস্তব পার্টগুলো একদিকে নিবা অর্থাৎ বাস্তব সংখ্যা কি x এবং 3 বাস্তব তাহলে এগুলো আলাদা করে নিবা এবং যার সাথে i আছে জটিল পার্ট সেটা আলাদা করে দিবা দিয়ে পরে মানটা বের করে आंसर হয়ে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর তোমাকে বলছে tan θ = 3/4 হলে sin θ - cos θ / sin θ + cos θ এর ভ্যালু কত তাহলে দেওয়া আছে কি tan θ না তাহলে তোমাকে এই যে ভগ্নাংশ এটা কিন্তু বইয়ের একটা ম্যাথ ঠিক আছে তাহলে উপরেও tan θ নিয়ে আসবো নিচেও কি tan θ নিয়ে আসবো কিভাবে দেখো sin θ ভাগ cos θ করলে tan θ চলে আসে তাহলে আমি যদি এই cos θ টাকে কমন নেই নিচে থেকে এই cos θ কমন নেই তাহলে কিন্তু tan θ আমি পাবো কিভাবে পাচ্ছি দেখো cos θ তুমি যদি কমন নাও তাহলে দেখো এখানে পাচ্ছ কি sin θ / cos θ -1 আবার দেখো সেম ভাবে নিচে তুমি cos θ কমন নাও তাহলে কি পাচ্ছ sin θ / cos θ + 1 ঠিক আছে তো এখানে কি বলা tan θ এখানেও কি tan θ cos কাটা তো তোমার এখানে চলে আসলো কি বলতো tan θ -1 / কি চলে আসলো এখানে tan θ + 1 তো ভ্যালুগুলো বসায় দাও 3/4 -1 / 3/4 + 1 তাহলে দেখো উপরে লসাগু করলে 4 উপরে চলে যাবে তাহলে 4 - 1 মানে কত এখানে -1 পাবা আর নিচে দেখো 4 আর 3 কত 7 ঠিক আছে আর নিচে 4 লসাগু করলে 4 এটাও 4 4 কাটা যায় তাহলে -1/7 হচ্ছে आंसर তাহলে সি নাম্বারটা কত -1/7 তো এইভাবে আমরা এই ভ্যালুগুলো বের করব ঠিক আছে নরমালি তুমি যদি এইভাবে দেওয়া থাকে ঠিক আছে এখন তোমাকে বললো যে নরমালি বললো যে sin θ = হচ্ছে 3/4 তাহলে তোমাকে cos θ এটা ভ্যালু কত cos θ = what তখন তুমি কি যে লম্ব আর ভূমি দেওয়া আছে তাহলে কি cos θ এর জন্য কি লাগবে ভূমি আর অতিভুজ তাহলে তোমাকে অবশ্যই অতিভুজটা বের করতে হবে দেন অতিভুজ বের করবা যদি সিঙ্গেল এভাবে বের করো তখন ওই যে সাধারণ প্রসেস বের করবা ঠিক আছে আর এইভাবে দেওয়া থাকলে তোমাকে যে ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুতে কনভার্ট করতে হবে আগে যে মান কনভার্ট করে দেন তোমার যে মান দেওয়া আছে ওটা বসাই দিলে তুমি ক্যালকুলেশন করে কিন্তু প্রাপ্ত মান পেয়ে যাবা পরবর্তী প্রশ্ন দেখো y = √1/4x এই টাইপের ফাংশন তো তোমাকে যদি দেওয়া থাকে 1/√f(x) এরকম যদি ফাংশন দেওয়া থাকে তাহলে তোমাদের ডোমেন যেটা হবে এই যে এই ডোমেনটা হবে কি জানো ডোমেনটা হবে f(x) এর মানটা কি হবে f(x) এর মানটা অবশ্যই 0 থেকে কি হইতে হবে 0 থেকে বড় যদি 1/√f(x) যদি 1/√x থাকে তাহলে ডোমেনটা কি হবে ডোমেন হবে হচ্ছে f(x) এর মানটা কি 0 থেকে বড় তার মানে ডোমেন আমি কি পাচ্ছি যে 4 - x এই ভ্যালুটা কি হতে হবে 0 থেকে বড় তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে দেখো ওকে যদি x দিয়ে যোগ করে দাও তাহলে কি লিখতে পারো 4 and then x তার মানে x এর মানটা কি হবে 4 এর থেকে ছোট হইতে হবে কত ছোট যত পারো ছোট হও তাহলে x এর মানটা তুমি দেখো কি হতে হবে এখানে আছে 4 এর মান 4 এর থেকে তুমি যত পারো ছোট নাও তাহলে বাম দিকে গেলে কি তুমি ইনফিনিটি সংখ্যা পাবা না এদিকে গেলে কি পজিটিভ সংখ্যা এদিকে গেলে নেগেটিভ সংখ্যা রেখায় দেখো এটা আছে 0 পাইলাম তো এদিকে গেলে কি দেখো এটা 1 এটা 2 এটা 3 ঠিক আছে তাহলে এদিকে যত যাবা তত কি নেগেটিভ সংখ্যা পাবা না ইনফিনিটি তাহলে 4 এর থেকে ছোট সংখ্যা নিতে হবে তাহলে 4 থেকে ভাই কত ছোট 4 এর থেকে তুমি যত পারো ছোট নাও তাহলে কি 4 এর থেকে -ইনফিনিটি পর্যন্ত ছোট 4 এর থেকে ইনফিনিটি পর্যন্ত ছোট ঠিক আছে তো আরেকটা শর্টকাট তোমাকে বলে যদি এরকম থাকে যে a - x এরকম যদি আসে তাহলে এটা ডোমেন কি হবে এটা ডোমেন হবে তোমার -ইনফিনিটি থেকে তোমার x এর মানটা বড় তার থেকে কি বলতো এখানে 4 এর মান তো 4 এর থেকে দেখো x এর মানটা কি 4 এর থেকে ছোট হইতে হবে 4 এর থেকে ছোট হইতে হবে ঠিক আছে তো এইটা হয়ে যাবে তোমার কি ডোমেন এবং রেঞ্জ এই প্রশ্ন যদি রেঞ্জ বলে এই প্রশ্নে যদি রেঞ্জ বলে তো রেঞ্জের মানটা ফিক্সড ঠিক আছে এখানে যে মানটা আছে দেখো কত পাইলাম আমরা আমাদের অ্যানসার কত ইনফিনিটি থেকে 4 তাহলে ইনফিনিটি থেকে 4 কই আছে দেখো তো এটা বি নাম্বার আছে নাম্বার বি এবং সি এর মধ্যে যে কোনো একটা অ্যানসার হবে সেটাও কিন্তু এই রেঞ্জটা হবে কি 0 থেকে ইনফিনিটির মধ্যে রেঞ্জটা হবে কত 0 থেকে ইনফিনিটির মধ্যে ঠিক আছে 0 থেকে ইনফিনিটি তো এরকম কন্ডিশনে দেওয়া থাকলেই দেখো 1/√f(x) এরকম থাকলেই তোমার যে রেঞ্জটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে রেঞ্জটা কি থাকবে 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে ঠিক আছে আবার যদি দেখো যে এরকম দেওয়া আছে যদি এরকম দেওয়া থাকে যে √√ দেখো √ হচ্ছে a² - x² যদি এরকম দেওয়া থাকে ঠিক আছে তাহলে রুটের মধ্যে কি হওয়া যাবে না রুটের মধ্যে 0 হওয়া যাবে না 0 সমান বা 0 তাহলে এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে তুমি এটার যে ডোমেনটা কিভাবে বের করবা দেখো -a < x <=
প্লাস এ, ঠিক আছে। তো এটা হবে কিন্তু ডোমেন, তো এইভাবে কিন্তু ডোমেন বের করে। আর যদি এই মানটাই যদি 1 ডিভাইড বাই থাকে 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এরকম টাইপের থাকে, তাহলে এই ক্ষেত্রে যে ডোমেন সেটা হবে তোমার মাইনাস এ লেস দেন 1 দেন 4 লেস দেন প্লাস এ, ঠিক আছে। তো এইভাবে শর্টকাটটা মনে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 2x³ মাইনাস 5x প্লাস 3 সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে এটার ভ্যালু কত। তাহলে এখানে আমরা মূল দ্বয় সম্পর্ক স্থাপন করতে পারবো। দেখো 2x³ মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 3 ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে একটা করে মূল নেই। দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার সূত্র কি এক্স স্কয়ারের সহগ ডিভাইড বাই সর্বোচ্চ সহগ। তাহলে এক্স স্কয়ার সহগ কিছু না মানে কি 0, 0 ভাগ 2, তার মানে এটা কত 0 হয়ে যাবে, তাই না। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান কত পেলা 0। দেখো তোমাকে দুইটার যোগফল গুণফল বলছে, তাই না। তুমি এখান থেকে কি বিটা প্লাস গামার মান বের করবা, গামা প্লাস এটা এখানে যা যা আছে এই সমীকরণ থেকে ওগুলা বের করে নিবা। দেখো আমি যদি আলফা প্লাস বিটা বের করি তাহলে কি থাকছে, তাহলে মাইনাস গামা। যদি আমি বিটা প্লাস গামা বের করি তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস আলফা। যদি আমি দেখো আলফা প্লাস গামা বের করি দেন কি থাকে মাইনাস বিটা, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা পাইলাম। এবার একটা করে মূল নিছিলাম, এবার কি মূলদের গুণফল। দেখো আলফা বিটা গামা এটা মানে কি বলতো কনস্ট্যান্ট ডিভাইড বাই x কিউবের সহগ। তাহলে কনস্ট্যান্ট কি 3 ডিভাইড বাই 2, এই মানটা আমাদের লাগবে, ঠিক আছে। তাহলে এবার যেটা বের করতে বলছো ওটা লেখো। তাহলে বিটা প্লাস গামা ইনটু গামা প্লাস আলফা ইনটু আলফা প্লাস বিটা। তাহলে ভ্যালুগুলো বসে দাও। বিটা প্লাস গামা এটা মান কত পাইছো মাইনাস আলফা, এটা দেখো কত মাইনাস বিটা, এবং এটা কত দেখো তো মাইনাস গামা। তাহলে এটার ভ্যালু কত পেলাম মাইনাস আলফা বিটা গামা। তো আলফা বিটার ভ্যালু বের করছি কত 3/2 না, তাহলে এটা কি হবে মাইনাস 3/2, মাইনাস 3/2 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করব। তো মূলের সাথে আমাদের যে সমীকরণের সম্পর্ক, সমীকরণের সহগগুলা, সেই সম্পর্কের ভ্যালুগুলা কিন্তু আমাদের কিভাবে বের করতে জানতে হবে। পরবর্তী দেখো √5 এককের দুইটা সমান বলের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো √5 এককের সমান কি বল, সমান বল। তাহলে দুইটা বল যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধিটা কি হবে, লব্ধিটা যে কোনো একটা সমান, লব্ধি যে কোনো একটা সমান। তাহলে আমি কি বলতে পারি যে এটা কি হবে √5 ইকুয়াল হচ্ছে √5 ইকুয়াল হচ্ছে √5। তাহলে লব্ধি মানটা কি হবে, লব্ধি মানটাও √5 হবে, ঠিক আছে। কখন, যখন দুইটা বল সমান, দুইটা বল সমান এবং এবং মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, তখন আমাদের কি হবে বলতো P ইকুয়াল Q ইকুয়াল R। আবার P ইকুয়াল Q ইকুয়াল R হলে মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি, অর্থাৎ একে অপরের উল্টা উত্তর হবে, ঠিক আছে। এবার দেখো 653 এটা পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধান SD, এটা আমরা সূত্র লিখি SD, এটা সমান তোমার হবে হচ্ছে রুট ওভার সামেশন অফ x মাইনাস x বার তারপরে হোল স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ ভাই হিসাব প্রতিষ্ঠা লসান করো। দেখো x মাইনাস x বার, ঠিক আছে, হোল স্কয়ার। তাহলে আমাদের x বার, এই x বারটা কি, x বারটা হচ্ছে গড়, x বারটা কি গড়। তাহলে গড় তোমাকে বের করতে হবে। তাহলে গড় মানে কি, আর n টা কি, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে গড় আমরা কিভাবে বের করব, গড় 6 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে 2, কয়টা পদ আছে 4টা। তাহলে এটা যোগফলকে তুমি 4 দিয়ে ভাগ করলে তুমি গড় পেয়ে যাবে। তাহলে গড় তোমার চলে আসে 4, ঠিক আছে। তাহলে আমাদের পরিমিত ব্যবধানটা কত হবে, এখানে রুট ওভার থাকবে x মাইনাস x বার, তার মানে প্রথমটা থেকে গড় বাদ দিবে একবার, 6 মাইনাস 4 একবার বাদ দিবে, তারপর হোল স্কয়ার, ঠিক আছে, ইনটু আবার এটার সাথে আর কি পজিটিভ সামেশন আকারে না, তাহলে কি যোগ করতে হবে। তাহলে যোগ দেখো 5 মাইনাস 4 তারপরে হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 4 তারপরে হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 4 তারপরে হোল স্কয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা এগুলো ক্যালকুলেশন করে নিব। ডিভাইডেড বাই এটা কিন্তু রুট, টোটালটার উপরে রুট, ঠিক আছে, টোটালটার উপরে রুট ডিভাইড বাই n মানে কত, n মানে হচ্ছে 4। তাহলে এটা যোগ বিয়োগ করে মান পেয়ে যাবে। তাহলে এটা √10/4 চলে আসবে, √10/4 যার মান হচ্ছে 2.5, √2.5, ঠিক আছে। তাহলে √2.5 করে n নাম্বার অপশন। তো এইভাবে পরিমিত ব্যবধানের সূত্রটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। পরিমিত সূত্রের ব্যবধান কত, SD = √summation of x minus x bar whole square divided by n। পরে দেখো p প্লাস q দেওয়া আছে, p মাইনাস q দেওয়া আছে, তাহলে q এর মান কত। তাহলে দেখো এখানে যদি আমাদের p প্লাস q দেওয়া থাকে সামথিং, এখানে আমাদের p মাইনাস q দেওয়া আছে সামথিং। তো আমি যদি দুইটা যোগ করি, দুইটা যোগ করলে q কাটা যাচ্ছে, দুইটা যোগ করলে q কাটা যাচ্ছে। আমি যদি দুইটা বিয়োগ করি, দুইটা দেখো যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমি 2q ইকুয়াল সামথিং পাবো। দেন আমরা q ইকুয়াল টু কিন্তু সামথিং ডিভাইড বাই 2 করলে আমরা q এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা প্রথম কাজ কি, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিলে আমরা কিন্তু 2q পাবো, দেন 2 দিয়ে ভাগ করলে আমরা q এর মানটা পেয়ে যাবো, তাই না। তাহলে দেখো আমাদের শর্ত মতে p প্লাস q মাইনাস p প্লাস q ইকুয়াল, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিব, তাহলে দ্বিতীয়টা বাদ দাও, দেখো 3 মাইনাস 1 দেন হচ্ছে মাইনাস 4 হচ্ছে 2, ঠিক আছে, মাইনাস 5 7 6
-2, ঠিক আছে। তো এটা কি করবো, বিয়োগ করে দাও। তাহলে দেখো 3 থেকে 5 বাদ দিলে কত থাকে এখানে -2। তারপর দেখো -1, এখানে দেখো প্লাস মাইনাসে -7, তার মানে কত হলো -8 হয়ে গেল। দেন -4, এখানে দেখো প্লাস মাইনাসে -6, তার মানে কত -10 হয়ে যাবে যোগ করলে। মাইনাস এখানে 2 আছে, মাইনাস আছে প্লাস, তার মানে এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে কি পেলে, এই পাশে পেলে 2q, এই পাশে পেলে কত 2q, ঠিক আছে। তাহলে এখানে তোমার কিউ এর মানটা বের করতে হবে। তাহলে কিউ মানে কত, এবার 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে তুমি যদি এই পাশে 2 দিয়ে ভাগ করো মানে কি, এবার 1/2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো -2, এখানে থাকলো -10, তারপর দেখো -8/4, এখানে 4 থাকলো। 2 দিয়ে সবগুলা ভুক থেকে ভাগ করে দিবা। তাহলে 2 দিয়ে সবগুলা ভুক থেকে ভাগ করলে কত থাকছে, এখানে থাকছে -1, এখানে থাকছে -5, এখানে থাকবে -4, এখানে থাকবে 1। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে -1 4 -5 1, দেখো কই আছে, আচ্ছা এখানে দেখো 2 2, 1 1 1 1। আচ্ছা 4 কে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে আলটিমেটলি। হ্যাঁ, -1 -1 -4 -5 2, এই যে বি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে। বি নাম্বারটা রাইট অ্যান্সার। তো এইভাবে আমাদের প্রশ্ন দেওয়া থাকলে আমরা এইভাবে জাস্ট সলভ করে দিবা। দুইটা যোগ বা দুইটা বিয়োগ করলে, যদি পি বের করতে বলতো তাহলে আমরা কি দুইটা যোগ করতাম, যেহেতু কিউ বের করতে বলছে এজন্য কি দুইটা বিয়োগ করছি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে সামেশনের প্রশ্নগুলো খুবই ইজি। তাহলে এই টাইপের প্রশ্ন দেখো, সামেশন অফ 0 1 x dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইকুয়াল এ হলে এর মান কত, মানে এটা ইন্টিগ্রেশন মান বের করতে বলছে। তাহলে তুমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারো, সামেশন অফ 0 1 x dx ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, ঠিক আছে। এটা আমি লিখতে পারি। তাহলে এরকম জিনিস দেখলে আমরা কি নিচে যেটা আছে ওটাকে অন্তরীণ করলে উপরটা পাচ্ছি, তাই না, x এরকম পাচ্ছি। তাহলে আমাদের শর্ট সুবিধা মতো আমরা কি x স্কয়ার ইকুয়াল টু z ধরে নেব, x স্কয়ার ইকুয়াল টু z ধরে নেব। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি, 2x dx, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল dz। তাহলে আমাদের উপরে কি আছে, x dx আছে। তাহলে আমরা x dx এর ভ্যালুটা বের করব, x dx এটার মান কত হচ্ছে হাফ dz, ঠিক আছে। আবার লিমিটের ব্যাপার স্যাপার আছে। তাহলে লিমিট দেখো, লিমিট আমরা লিমিটগুলো চেঞ্জ করে নেব। তো দেখো আমাদের এখানে কি আছে, x আর এটা কি z। তাহলে x এর মান প্রথমে কি ছিল, x এর মান ছিল 1। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে z এর মান কত হবে, z x z ইকুয়াল টু কত, x স্কয়ার। তাহলে 1 কে স্কয়ার করলে কত হয়, 1 থাকে। এবং দেখো এখানে কি আছে, 0 না, তাহলে 0 যদি হয় তাহলে z এর মান কত, 0 হবে। তাহলে 0 পরিষ্কার করলে 0 হয়। লিমিটের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, লিমিটটা যা ছিল তাই। তাহলে 0 থেকে 1 থাকছে। আর দেখো এখানে x dx এর কি হাফ চলে আসছে, তাহলে এই হাফটা আমরা সামনে নিয়ে আসবো, হাফ সামনে নিয়ে আসলাম। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো dz, আর নিচে থাকলো কত 1 প্লাস দেখো z স্কয়ার, কারণ আমরা x স্কয়ার কে z ধরছিলাম, ঠিক আছে। তাহলে 1 প্লাস দেখো এটাকে 1/1 প্লাস x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি tan ইনভার্স x হয় না। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, দেখো এটার সমান আমরা লিখতে পারি কিন্তু tan ইনভার্স কত, tan ইনভার্স z, ঠিক আছে। কত লিমিট কত, 0 থেকে 1। তাহলে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিব, তাই না। তাহলে tan ইনভার্স দেখো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, তো এটা তো 0 হবে। তো tan ইনভার্স 1 মানে কত, π/4। এই যে π/4 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন আমরা এভাবে সলভ করব। এই যে এটাকে ভেঙে লিখবা x স্কয়ার, তারপর x স্কয়ার, আর x স্কয়ার কে কি ধরে নিবা, z ধরে নিবা, ঠিক আছে। দেখো দুইটা সমান বলের লব্ধি যদি দ্বিতীয়টির সমান হয় তবে বল দ্বারা অন্তর্ভুক্ত কোন, সেম টাইপের প্রশ্ন দুইবার আসছে। সমান বল, তাহলে সমান বল মানে কি, দুইটা p এবং q এবং এদের অন্তর্ভুক্ত যে লব্ধিটা কি দ্বিতীয়টির সমান, মানে কি এটা সমান হবে। তাহলে p = q = r হলে মধ্যবর্তী কোণ কত হয়, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাই না। আমরা কিছুক্ষণ আগে এটা বললাম, অ্যানসার কত হচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু একটা তুমি কোণ পাবা, হয় এটা আসবে না হয় ওইটা, হয় এটা না হয় এটা কিন্তু তোমার আসবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 17 নাম্বার, 6x² - 9y² 144 হলে অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাহলে উৎকেন্দ্রিকতা কত। তাহলে অধিবৃত্তের সমীকরণটা নরমালি কেমন হবে, x² / a² - y² / b² = 1। এটা হচ্ছে সাধারণ সমীকরণ, তাই না। তাহলে এটাকে আমরা সাজায় লিখতে হবে, এভাবে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে পাবো, এই পাশে কি আনতে হবে, 1 আনতে হবে। তার মানে 144 দিয়ে দুই ভাগে ভাগ করে দেব। তাহলে যদি ভাগ করে দিই দেখো এই পাশে চলে আসে 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই দেখো চলে আসে 16 ইকুয়াল কত 1, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার, তার মানে a স্কোয়ার ফর্ম নিতে হবে, ডিভাইড বাই বি স্কোয়ার মানে কত 4 স্কোয়ার ইকুয়াল কত 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো এর মানটা ছোট না বি এর থেকে, তাহলে ই এর মানটা কত হবে √1 প্লাস, ঠিক আছে, যেটা বড় সেটা হবে নিচে। তাহলে নিচে বি এর মানটা কি বড় না, এখানে বড় মানটা উপরে হবে বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তাহলে তোমার অ্যান্সার কত হবে, রুট আবার দেখো 1 + 16 ডিভাইড বাই
9, তাহলে 9 আর 16 যোগ করলে কত 25, তাহলে রুট ওভার 25 ডিভাইড বাই 9, তার মানে তুমি পাচ্ছ কত 5 ডিভাইড বাই 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 5/3 হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, 5/3 হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, ঠিক আছে। তো উৎকেন্দ্রিকতা বের করার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো উৎকেন্দ্রিকতা বের করার প্রশ্ন বের করাটা এটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই অবশ্যই ভালো করে সলভ করে নিবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো y = x² এবং y = 2x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে y = x² বা এটাকে আমরা লিখতে পারি কি x² = 4 × 1/4y। তাহলে এটা কি বলতো, একটা পরাবৃত্ত না, এটা একটা পরাবৃত্ত। আর একটা সমীকরণ দেওয়া আছে সেটা কি y = 2x। তাহলে এটা কি আমরা লিখতে পারি y = mx না, তাহলে এটা কি একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। তাহলে একটা পরাবৃত্ত দেখো x² = 4ay এবং y = mx, সরল রেখা y = mx সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা সূত্র হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে এটা ডাইরেক্ট সূত্র আছে, এটা হচ্ছে তোমার 8/3a² m3, ঠিক আছে। 8/3a² m3। তাহলে এখানে আমি যদি এটা কম্পেয়ার করি, দেখো a কত 1/4 না, তাহলে এর মান কত পাচ্ছি 1/4, এবং এখানে দেখো y = mx, তাহলে m এর মান কত 2, এর মান কত হয়েছে 2, এটা ভ্যালু বসায় দাও। 8/3 এর মান কত a² মানে 1/16, m³ মানে কত 8, এটা ভাগ করলে কত 2 থেকে 2 দিয়ে এটা কাটলে কত 4, তাহলে তুমি কত পারলো 4/3, ঠিক আছে। 4/3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তাহলে 4/3 হচ্ছে আমি आंसर। তো ইজিলি সহজে কিন্তু এই মানগুলো বের করতে হবে, ঠিক আছে। যদি y² = 4ay এবং y = mx এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বলে, তাহলে সূত্র কি হবে 8/3a² m3। পরবর্তী দেখো 1 + i² এখানে সূত্র দেওয়া আছে 1 প্লাস, আচ্ছা এটা i + 1 যাই হোক হোল স্কয়ার ডিভাইড বাই 1 - i⁴, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি উপরে দেখো হোল স্কয়ার সূত্র বসায় দাও, তাহলে উপরে হোল স্কয়ার সূত্র মানে কি i² + 2ab + b² i² ডিভাইড বাই, এখানে কি করতে পারি 1 - i, এটাকে একবার স্কয়ার করে তারপর স্কয়ার এটা করতে পারি, ঠিক আছে। তাহলে ভিতরে একবার তুমি স্কয়ার আগে করবা, a - হোল স্কয়ার করবা, তাহলে এখানে i² মানে কিন্তু -1, তাহলে এটাও কত, এটা কাটা যাবে 1, এটা 1 আর -1 কাটা যাবে, তাহলে উপরে থাকলো শুধুমাত্র 2i, উপরে থাকবে শুধু 2i ডিভাইডেড বাই, দেখো নিচে কি থাকলো, নিচে হোল স্কয়ার করবা, দেখো 1 - 2i প্লাস হচ্ছে i², তারপরে হোল স্কয়ার, দেখো এই i² এটা 1, এটা কাটা যাবে, তো থাকলো কি উপরে থাকলো দেখো 2i, তাহলে উপরে থাকলো 2i, নিচে থাকলো হচ্ছে -2i, এটার পরে স্কয়ার, ঠিক আছে, এটার পরে স্কয়ার। তাহলে তুমি যদি সলভ করো তাহলে দেখো উপরে থাকলো কত 2i এবং নিচে থাকলো কত 4i, এটার পরে স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে থাকলো কত, উপরে থাকলো দেখো i ডিভাইড বাই আমি থাকলো কত -2, এর মানে আমি মান পেয়ে যাবো, ঠিক আছে -2, উপরে থাকলো কত i -2, উপরে থাকলো কত i, তাহলে আমরা জটিল সংখ্যাটা কি পাইলাম, জটিল সংখ্যা পেলাম হচ্ছে i ডিভাইড বাই -2, এটা পাইলাম। তো এইটার আমাদের কি বলছে, এইটার আমাদের তোমার হচ্ছে আর্গুমেন্ট বের করতে বলছে, এটা আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে এটার যদি আর্গুমেন্ট আমরা বের করি, দেখো এটার আর্গুমেন্ট আমাদের কি হবে, এটার আর্গুমেন্ট হয়ে যাবে হচ্ছে tan θ, এটা ভ্যালু তোমার হয়ে যাবে হচ্ছে -90°। পরবর্তী প্রশ্ন দেখো 20 নাম্বার, এখানে যদি x² = 5y² + sin y হয় তাহলে dy dx এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো x² = হচ্ছে 5y² + sin y প্লাস কি বললাম sin y, এটা হয়, তাহলে আমাদের ddx অফ y এর মান বের করতে হবে। তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব, তাহলে ওই পক্ষে যদি তুমি অন্তরীকরণ করে দাও x এর সাপেক্ষে তাহলে কি পাচ্ছ x², হ্যাঁ, আর এই পাশে পাচ্ছ কত 5y², এখানেও ddx 5y² প্লাস হচ্ছে sin y, ভেঙে দাও, তাহলে এই পাশে থাকলো কত 2x, আর এই পাশে থাকলো যাকে x ধরছো 10 ধরে নাও, 10y পাইলা, ঠিক আছে। তাহলে y কে আবার অন্তরীকরণ, তাহলে dy dx, তাহলে এখানে দেখো sin y অন্তরীকরণ করলে কি হবে, এটাকে আমরা y টাকে x ধরে নিব, তাহলে কি পাবো cos y, তাহলে আবার দেখো এখানে কি পাবো dy dx, ঠিক আছে। এতটুকু তো আমরা বুঝলাম, যাকে x ধরছে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের dy dx গুলো আলাদা রাখতে হবে, ঠিক আছে, dy dx গুলো আলাদা রাখতে হবে। এখানে সবগুলা dy dx আমরা একদিকে নিব, কারণ আমাদের এটা ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 10y
প্লাস দেখো cos y, ঠিক আছে। তো লাগবে কি dy dx, এটার ভ্যালু লাগবে, তাহলে বাকিটা কি করব পক্ষান্তর করে দেব। তাহলে আমরা এখান থেকে dy dx এটা ইকুয়াল কি লিখতে পারি 2x ডিভাইড বাই 10y প্লাস হচ্ছে cos y, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো এটা অ্যান্সার কই দেওয়া আছে 2x ডিভাইড বাই 10y প্লাস cos y, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের a নাম্বার অপশন। তো এই নাম্বারটা রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন দেখো বি নাম্বার, তোমাকে বলছে ভেক্টরের উপাংশ কত। তো উপাংশ যখন বের, অভিক্ষেপটা আমরা দেখাই, অভিক্ষেপ 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 যদি বলতে যে বি এর উপর, বি এর উপর অভিক্ষেপ, বি এর উপর, বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ, এটা যদি তোমাকে বলে, এটা যদি তোমাকে বলে তাহলে তুমি কি করবা, উপরে করবা কি এ ডট বি করবা, আর নিচে কি যার উপর সেটার মান, যার উপর সেটার কি মান, ঠিক আছে। এবার যদি উপাংশের কথা বলে, যদি উপাংশ, যদি উপাংশ এই কথাটা লিখতে হয় তাহলে কি এই অভিক্ষেপের সাথে আমাদের কি একক ভেক্টরটা গুণ হবে। কার একক ভেক্টর, যেই দিকে অভিক্ষেপ বা যেই দিক উপাংশ তার একক ভেক্টর। দেখো এ ডট বি উপরে লিখবা ডিভাইড বাই, প্রথমে তো মান আছে তাই না, মান, আর কার একক ভেক্টর, বি এর একক ভেক্টর, যার দিকে, যার দিকে, তাহলে বি একক ভেক্টর মানে কি বি ভেক্টর ডিভাইড বাই ওর মান দিয়ে ভাগ করতে হবে তাই না। তাহলে নিচে দেখো দুইটা বি এর মান পাচ্ছি না, তো দুইটা যদি বি এর মান হয় তাহলে আমি লিখতে পারি এটা এ ডট বি, হ্যাঁ, ডিভাইড বাই দেখো বি এর মান, এটার উপর স্কয়ার লিখতে পারি না, ইনটু দেখো তো বি ভেক্টর না, তো এইটাই মূলত উপাংশ। তো ভ্যালুগুলো বসাই দিবা, মান পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমরা অতএব উপাংশটা বের করি, অতএব উপাংশ, উপাংশ কি হবে, অ্যান্সারটা কি হবে দেখো, উপাংশ ডট গুণ, তাহলে 6 আর 2 গুণ করলে কত হবে 12, ঠিক আছে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত 14, তারপর দেখো মাইনাস আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে 6, ঠিক আছে। এখানে মাইনাস হবে অ্যাকচুয়ালি, এখানে কি হবে মাইনাস, তো মাইনাস আমরা দিয়ে দিলাম মাইনাস কত, -6 ডিভাইড বাই দেখো বি এর মান, তো বি এর মানটা কত আসছে আলটিমেটলি, বি এর মান, তো বি এর মান দেখো আমি কি পাচ্ছি, বি এর মান রুট ওভার না, বি এর মান হচ্ছে রুট ওভার, রুট ওভার দেখো কি পাচ্ছি 2 স্কয়ার, আচ্ছা 6 স্কয়ার যোগ হচ্ছে 7 স্কয়ার যোগ কত 6 স্কয়ার, এরকম একটা ভ্যালু পাবো তাই না। তো যেহেতু এটা পর স্কয়ার করলে এটা স্কয়ার করলে রুট রুট কাটা যায়, তো তুমি একবারে কিন্তু এখানে লিখতে পারো, একবারে লিখতে পারো যে 36, 36 যোগ হচ্ছে 49 যোগ হচ্ছে আবার 36, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি স্কয়ার মান ইনটু বি ভেক্টর। তো এটা ক্যালকুলেশন করে ফেলো, মান পেয়ে যাবে। তাহলে 12 মাইনাস 14, তার মানে উপরে থাকছে -2, তারপর -6, তারপর দেখো -8, তাহলে এখানে একটা -8 ডিভাইড বাই নিচে তুমি যোগ বিয়োগ করে দাও, 36 হচ্ছে 72, 72 আর 9 1, এটা তোমার 121, এরকম একটা মান চলে আসবে। তাহলে 121, এবার কার দিকে, বি ভেক্টরের দিকে, কার দিকে, বি ভেক্টরের দিকে উপাংশ, ঠিক আছে। তো এইভাবে আমরা ভ্যালুগুলো বের করব, ওকে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, বাস্তব সংখ্যা x-1 ইন্টু x-2 এটা কি বলতো লেস দেন, কি বলতো কি হইতে হবে 0, তার মানে এই মানটা গ্রেটার দেন কি 0, তাহলে 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে এই টাইপের সমাধান দেখো x-1, ঠিক আছে, ইন্টু x+2, এই ভ্যালু কি করতে হবে, এই ভ্যালুটা আমরা 0 থেকে বড় হইতে হবে। তো সংখ্যার আগে যদি ভ্যালুগুলো বসাই দেখো -1, তাহলে এখানে যদি 0 হয় তাহলে +2 কত হবে, এখানে +2 হবে তাই না, আর এদিকে কি হবে, এদিকে হবে তোমার -1। এখন তুমি এই রেঞ্জে ভ্যালুগুলো বসাও, দেখো তুমি যদি -1 থেকে ছোট মান বসাও, দেখো যদি তুমি -1 থেকে ছোট মান নাও, তাহলে এখানে একটা -1 থেকে ছোট মান নিলাম, মনে করো -2 নিলাম, দেখো -2 -1, ঠিক আছে, -2 -1, দেখো এখানে কত আসছে -2 + 2, 0 হয়ে গেল তাই না। তাহলে এই মানটা কি হচ্ছে না, তার মানে -2 এর থেকে এই যে এদিকে ভ্যালুগুলো বা 2 এর থেকে আরেকটু বড় মান যদি বসাও তাহলে কিন্তু মানটা তোমার চলে আসে কি প্লাস, এদিকে মান বসালে নেগেটিভ চলে আসে। তো এখানে যে মানটা তোমার বসাইতে হবে দেখো -1 এর থেকে বড়, -1 এর থেকে মানটা বড়, কারণ পজিটিভ আনতে হবে, এখানে কি পজিটিভ, -1 এর থেকে বড়, তাহলে এখানে যে ভ্যালুগুলো এটার জন্য তুমি 0 পাবা, মানে পজিটিভ ভ্যালু পাবা। এবং এখানে দেখো তুমি যে 2 এর থেকে ছোট মান বসাও, দেখো 2 এর থেকে যদি ছোট মান বসাও তাও একটা তুমি মান পাচ্ছ তাই না, তাও একটা মান এখানে পাচ্ছ। তো এখানে তোমার আলটিমেটলি দেখো x+1, দেখো এটা সমাধান করলে এটা এরকম আসে। আচ্ছা এটা একটু x-1 ইন্টু x+2, ঠিক আছে, এরকম নিলা। তো এইটার কত কতর জন্য 0 আসবে বলো তো, দেখো x = 1 হলে এটা 0 আসবে, এবং x = -2 হলে কি আসবে বলো তো, ফাংশন এটার মান কি আসবে, এটার মান 0 হবে। তাহলে এই ফাংশনে যেটার মান 0, যেটার মান বসালে 0 আসে ওই মানগুলো তুমি নিবা, তাহলে 1 পাইলা -1 পাইলা, ঠিক আছে। এবার দেখো কি করতে হবে, তুমি যদি এখন এই যে সংখ্যা রেখায় কি বললা, এখানে দেখো 1 পাবা, এটা হচ্ছে 0, -2 কি এই সাইডে না, -2 হচ্ছে এই সাইডে। তো এখন তুমি যদি এনি হাউ -2 এর থেকে ছোট মান নাও, দেখো -2 এর থেকে যদি ছোট নাও তাহলে মানটা কি আসে বলো তো, এদিকে তুমি যদি যাও
তাহলে এদিকে তুমি যদি যাও দেখো -2 থেকে শুরু হলে কিন্তু মানটা পজিটিভ আসে, তাই না? এখানে দেখো -2 এর থেকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস মানে কি প্লাস হয়ে যাচ্ছে, তার মানে তুমি -2 এর থেকে ছোট ভ্যালুগুলো নিলে কি পাচ্ছ, এখানে ফাংশনটা কিন্তু পজিটিভ, এটা সত্য হচ্ছে। আবার দেখো -2 এর থেকে যদি বড় নিয়ে নাও, -2 এর থেকে যদি বড় নিয়ে নাও, তাহলে কিন্তু এখানে আবার কি তোমার মানটা নেগেটিভ চলে আসছে, কি আসছে নেগেটিভ চলে আসছে। আবার 0 থেকে 1 এই মানটা এই রেঞ্জের মধ্যে দেখো -2 থেকে 1 এই রেঞ্জের মধ্যে তুমি যে মান নাও না কেন মানটা তোমার কিন্তু নেগেটিভ আসে। আবার দেখো 1 এর থেকে তুমি যদি বড় মান নাও, দেখো 1 এর থেকে বড় নিলাম তাহলে এটা পজিটিভ, এখানে দেখো 1 এর থেকে বড় মান নিলে এটাও পজিটিভ, তার মানে 1 এর থেকে বড় মানের জন্য তোমার কি মানটা পজিটিভ আসছে। তাহলে আমি বলতে পারি যে x এর ভ্যালুটা কি করতে হবে বলতো, x এর ভ্যালুটা অবশ্যই -2 এর থেকে ছোট হইতে হবে, x এর ভ্যালুটা -2 এর থেকে ছোট হইতে হবে। দেখো -2 এর সকল মানের জন্য মানটা পজিটিভ পাচ্ছি এবং x এর মানটা 1 এর থেকে বড় হইতে হবে, কারণ কি x এর 1 এর থেকে সকল মানের জন্য আমি কি পাচ্ছি পজিটিভ পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার রেঞ্জটা কি হচ্ছে দেখো তো, রেঞ্জটা আমি এভাবে পাচ্ছি যে 1 -2। তো এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। সেটা কই দেওয়া আছে দেখো তো, এটা বি নাম্বার অপশন। তো এই যে এটা, ঠিক আছে, এটা। তো এইভাবে আমাদের অসমতার সমাধানগুলো করতে হবে, ঠিক আছে? তো তুমি দেখবা যে এখানে এই যে এই ভ্যালুটা সত্য হচ্ছে কোন x এর কোন কোন মানের জন্য এই জিনিসটা সত্য হবে, ঠিক আছে? এই জিনিসটা সত্য হবে, বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন দেখো, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি √x²। এটা খুবই ইজি একটা প্রশ্ন। দেখো আমরা কি করব, এইটার প্রশ্ন থাকলে উপরে x এর সহগ নিচে x এর সহগ দিয়ে ভাগ করে দেব। তাহলে উপরে x এর সহগ দেখো x² রুট করলে কি x পাবো না, তাহলে 1x/x ডিভাইড বাই -x, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি হচ্ছে -1 হবে आंसर, ঠিক আছে? -1 হবে आंसर। তাহলে এরকম এই যে ইনফিনিটি এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকলে উপরে সহগ দিয়ে দেব, নিচে সহগ দিয়ে ভাগ করে দিবা, आंसर পেয়ে যাবে। দেখো এখানে রুট আছে না, তাহলে এটা কিভাবে আসে দেখো, রুট ওভার তুমি যদি x² কমন নাও তাহলে কি থাকতেছে বলতো 1 + 2/x, ঠিক আছে? ডিভাইড বাই কি থাকে x, তাহলে x বাইরে নিয়ে আসলা, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেখো x² বাইরে নিয়ে আসলে এখানে x চলে আসবে, √1 প্লাস তোমার 2/x এরকম একটা ভ্যালু চলে আসবে, ডিভাইড বাই -x, ঠিক আছে? তাহলে এটা করলে -1 থাকে, তাহলে ইনফিনিটি মান বসায় দাও, তো দেখো √, কি আসে দেখো তো, √ এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে? 1 + 2 ডিভাইড বাই ইনফিনিটি, মানে এটার মান কিন্তু 0 চলে আসবে, তাহলে তোমার -√1, তার মানে কত -1, ঠিক আছে? তো -1 কই, বি নাম্বার অপশন। আর শর্টকাট কি, শর্টকাট হচ্ছে উপরে x এর সহগ যা আছে নিচে x এর সহগ যদি সমান হয় তাহলে সর্বোচ্চ সহগের অনুপাতটাই হবে आंसर। যেমন আমি তোমাকে যদি বলি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x² প্লাস হচ্ছে মনে করো 5x ডিভাইড বাই 3x², তাহলে এইটার যে आंसर, এটার आंसर হবে যাবে 1/3, ঠিক আছে? তো এটাই। পরবর্তী প্রশ্ন দেখো, 1 + i কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল হলে সমীকরণটা কি হবে? তাহলে 1 + i যদি একটার মূল হয়, তাহলে জটিল বহুপদীর জটিল মূল হলে কি সমীকরণ আরেকটা মূল কি হবে, এটার অনুবন্ধী। তাহলে একটি মূল 1 + i হলে, 1 + i হলে অপরটি কি হবে, অপরটি হবে এটার অনুবন্ধী, তার মানে 1 - i, ঠিক আছে? তাহলে সমীকরণ যে গঠনের সূত্র সেটা কি বলতো, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে সমীকরণ বের করার, ঠিক আছে, সূত্র। তাহলে আমরা বসাই দিই, দেখো x² মাইনাস মূলদ্বয়ের কি যোগফল না, তাহলে ও x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল যদি বের করো তাহলে দেখো আলটিমেটলি কি পাচ্ছ, 1 + i প্লাস 1 - i, ঠিক আছে, ইনটু a প্লাস লব্ধি যদি আমরা অনুবন্ধী দুইটা গুণ করলে কি হবে, a² + b², দেখো a² প্লাস হচ্ছে b² 1 এর উপর স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে দেখো সমীকরণ পাচ্ছি x² i কাটা থাকলো কত -2x, এখানে x হবে, ঠিক আছে, -2x প্লাস দেখো 2 ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমাদের কিন্তু সমীকরণ, এটা হচ্ছে আমাদের সমীকরণ, যেটা এ নাম্বার। তো সমীকরণ এভাবে তোমাকে যদি একটা জটিল মূল দেওয়া থাকে তাহলে অপর জটিল মূলটা কি হবে, এটার অনুবন্ধী হবে অপর একটা জটিল মূল। তো দুইটা জটিল মূল পেয়ে গেলে আলফা বিটা যদি পেয়ে যায়, আলফা বিটা দুইটা মূল হলে সমীকরণটা কেমন হবে, x² - আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। পজিশন নাম্বার দেখো, y = x² - 1 এর অপটিমাল ভ্যালু, অপটিমাল মানে কি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের y ড্যাশটা বের করতে হবে। তাহলে y ড্যাশ কত হচ্ছে দেখো তো 2x, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ মানের জন্য অপটিমালের জন্য আমরা কি লিখতে পারি, y ড্যাশ ইকুয়াল 0, তার মানে 2x ইকুয়াল 0, অতএব x ইকুয়াল কত হবে, x ইকুয়াল 0 হবে। তাহলে তোমার এবার কাজ কি হবে, y ডাবল ড্যাশ বের করো, ঠিক আছে? তাহলে y ডাবল ড্যাশ বের করা মানে কি, এখানে 2 মানটা পজিটিভ আছে, তার মানে কি লঘু মান তুমি পাবা, কি পাবা, লঘুমান আছে। তো লঘুমানটা কি হবে, y অফ 0, তাহলে y অফ 0 হবে লঘুমান। দ্যাট মিন্স তুমি 0² -1, তার মানে কি বলছো -1 হচ্ছে আমাদের লঘুমান। তো आंसर কত, आंसर হচ্ছে -1, ঠিক আছে? তো এইভাবে আমাদের এই যে অপটিমাল দেওয়া থাকলে কি করব, লঘুমান বের করব, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যদি চরম মান বের করতে বলে, কি বলে, যদি চরম মান, এই যে চরম মান, এই কথার উল্লেখ থাকে চরম মান, এই চরম মান বলে তো কি করবা, f ড্যাশ x ইকুয়াল 0, অথবা কি বলবা dy
dx এটা ইকুয়াল 0, ঠিক আছে। এটা ইকুয়াল করে তোমার x এর যে ভ্যালুগুলো পাবা এগুলাই কি x এর ওই মানের জন্য চরম মান পাওয়া যাবে, ঠিক আছে। বলবে যে x এর কত মানের জন্য আলটিমেটলি কি বলতো x এর কোন মানের জন্য আমি চরম মান পাবো, x এর কোন মানের জন্য চরম মান পাবো, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন বললে